আজকে ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং এভরিওয়ান। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? মাঝখানে আমাদের একটা ক্লাস মিস হয়ে গেল, সরি ফর দ্যাট। আপনাদের মনে হয় আমি এক্সাম 4 এবং 5 এর সলভ ক্লাস দেইনি, এটার সলভ ক্লাস দিয়ে দেব দ্রুত। হ্যাঁ, খুব দ্রুত সময়ের মধ্যে এক্সাম 4 এবং 5 এর সলভ ক্লাস দিয়ে দিব। আচ্ছা, আর আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা বা ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানান। আমি শুরু করে দিব। আমি আপনাদের কাছ থেকে আর 50 সেকেন্ড সময় নিব, তারপর শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। সব ঠিক আছে। ওকে, প্রসেনজিৎ দাস আদাব। পূজা পাল আদাব। আচ্ছা, প্রথম লাইভ ক্লাস করছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জাকির স্পিচেস স্পেশালে আমাকে নিয়ে একটা পোস্ট করেছিল, আপনারা সবাই হয়তো বা অনেকেই দেখেছেন, এবং আমি নিজেও ওই গ্রুপে, আপনাদের গ্রুপে পোস্টটা আমি শেয়ার করেছিলাম, লিংকটা। তো সেখানে আমাদের এই ম্যাথের যে কার্যক্রম এটা কিভাবে চলছে বা এখানে আসলে কতটুকু দায়িত্ব নিয়ে জিনিসটাকে শেষ করে দেওয়া হচ্ছে বা করানো হচ্ছে, এই বিষয়টা ক্লিয়ারিফিকেশনের জন্য এই পোস্টটা করা হয়েছিল। তো ওই পোস্টটা দেখে অনেকেই ভর্তি হয়েছে, আমি দেখছি প্রায় 100 প্লাস স্টুডেন্ট আবার জয়েন করছে নতুন করে। তো তারা যদি এখনো লাইভে থেকে থাকেন, তাদের প্রতি আমার হচ্ছে মানে বিনীত অনুরোধ হচ্ছে, আপনারা প্লিজ ক্লাস 1 থেকে দেখে তারপরে আসেন। আপনি শুরু থেকে করেন, যেহেতু ক্লাসগুলো রেকর্ড আছে, আর আপনারা জানেন যে আমরা এই ক্লাসগুলো রেকর্ড রেখে আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা আমি একটু বলে নিই। অনেকে ভিডিও খুঁজে পায় না, অ্যানাউন্সমেন্ট অপশন, গ্রুপের অ্যানাউন্সমেন্ট অপশনে আপনি ভিডিও পাবেন সব, আর ফাইল অপশনে সব পিডিএফ পাবেন। তার ভিতর রিয়াজ হোসাইন লেখা যে ফাইলগুলো আছে ওইগুলো আমি দিছি, আর অন্য ফাইলগুলো যে ভাইয়ারা একটু কষ্ট করে নোট করে সুন্দর সুন্দর করে পিডিএফ করে দিচ্ছেন ওনাদের, ওটা আপনারা নিতে পারেন। বাট আমার যে ওই ক্লাসের যে লেকচারগুলো দিই ওই ফাইলগুলো থেকে। হ্যাঁ, আচ্ছা শুরু করে দিই। হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটি এবং ব্যাংকের ব্যাপারে আপনাদের গ্রুপে হয়তো পোস্ট করেছিল, আপনারা যদি করতে চান অবশ্যই করতে পারেন, সমস্যা নেই। সেগুলো নিয়ে আমি ফ্রি ভিডিও দিব, যে আপনারা দেখে যাচাই করে ভর্তি হবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা। যারা গতকাল ভর্তি হয়েছেন তারা অবশ্যই আগে পুরাতন ক্লাস দেখেন, পুরাতন ক্লাস দেখে তারপর। হ্যাঁ, না আপনি হতাশ হয়ে যেতে পারেন। হ্যাঁ, এই জন্য আমি বলবো আগের ক্লাসগুলো দেখবেন। আচ্ছা, আমরা শুরু করে দিই, আর কথা না বলি, অনেক কথা বলে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 32 দেখেন, স্ক্রিনে আসছে কোশ্চেন 32 তে কি বলছে? 32 তে বলছে যে 700 টাকা ক খ এবং গ এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন ক পায় ক্ষয়ের অর্ধেক, ক পায় ক্ষয়ের অর্ধেক, খ পায় গ এর অর্ধেক। তাহলে গ কত টাকা পায়? তাহলে এখানে বলছে 700 টাকা, মোট অ্যামাউন্ট হচ্ছে 700 টাকা। সেই 700 টাকা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, ক, খ এবং গ নামে তিনজন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে এমন ভাবে যে ক পাচ্ছে ক্ষয়ের অর্ধেক, মানে খ যা পায় ক তার অর্ধেক পায়, আবার খ পাচ্ছে গ এর অর্ধেক, অর্থাৎ গ যা পায় খ তার অর্ধেক পায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা যখন x বা 2x, হাফ, x/2 এগুলো ধরে করবেন, ঝামেলা হবে। এই জন্য অনুপাতের কনসেপ্ট ইউজ করবেন এখানে। কিভাবে দেখেন, এখানে বলছে ক পায় ক্ষয়ের অর্ধেক। আচ্ছা, তাহলে ক পায় ক্ষয়ের অর্ধেক, তাহলে আমি কি বলতে পারি টোটাল অ্যামাউন্ট কিন্তু 700 টাকা, এই যে 700 টাকা। তাহলে ক পায় ক্ষয়ের অর্ধেক, তার মানে ক ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি ক এর টাকাকে ক দ্বারা প্রকাশ করছি, ক্ষয়ের টাকাকে খ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক পায় ক্ষয়ের অর্ধেক মানে ক ইজ ইকুয়াল টু খ বাই 2, এটা বোঝা গেছে। কারণ কি ক ক্ষয়ের অর্ধেক পায়, তাহলে ক হবে ক্ষয়ের অর্ধেক, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, এই খটাকে, খ এই পাশে উপরে আছে, খটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে উপরে আছে, এই পাশে নিচে চলে আসবে, ক এর নিচে। তাহলে এটা হলো ক, আর এই খটা এই পাশ থেকে এই পাশে চলে আসলো, অনুপাত করছি, অনুপাতে নিয়ে আসছি, তো এই জন্য এটাকে এই পাশে নিয়ে আসলাম। উপরে কিছু নাই মানে 1 আছে, আর নিচে আছে 2, তাহলে ক বাই খ, তার মানে ক ইজ টু খ ইজ ইকুয়াল টু 1:2, বোঝা গেছে। তাহলে আমি প্রথমে ক আর খ এর অনুপাতটা বের করে ফেললাম। আচ্ছা, এবার আমরা একই ভাবে দেখেন, বলছে খ পায় গ এর অর্ধেক, তার মানে খ পাচ্ছে কি গ এর অর্ধেক, তার মানে খ
পাচ্ছে, তার মানে খ ইজ ইকুয়াল টু গ বাই 2। এই যে খ পায় গ এর অর্ধেক। ওকে ফাইন। এবার আমরা একটা কাজ করি, এই গ কে এই পাশে নিয়ে আসি। তাহলে এই যে খ আছে, এই গ এর পাশ থেকে এই পাশে নিচে আসলো, ইজ ইকুয়াল টু এখানে কিছু নাই মানে 1, আর এখানে নিচে আছে 2। তাহলে খ ইজ টু গ ইজ ইকুয়াল টু 1:2। তাহলে আমরা ক ইজ টু খ পাইছি, খ ইজ টু গ পাইছি। তাহলে এখন আমরা কি করব, ক খ গ এর ধারাবাহিক অনুপাত বের করে ফেলবো। তাহলে ক খ আচ্ছা গ, তাহলে ক খ কত, ক খ 1:2 1 2, খ গ কত 1 2, তাহলে খ এর নিচে 1 এখানে 2, এই ফাঁকা জায়গায় এই 2 বসবে, এই ফাঁকা জায়গায় এই 1 বসবে। তাহলে 1 কে 1 2 1 কে 2 2 2 4। তার মানে ক ইজ টু খ ইজ টু গ ইজ ইকুয়াল টু 1:2:4। তার মানে ক খ গ এর অনুপাত আসলে 1:2:4। ক্লিয়ার বিষয়টা? এখন আমাদের অঙ্কে কি নির্ণয় করতে বলছে, বলছে টোটাল হচ্ছে 700 টাকা ভাগ করে দেওয়া হয়েছে ক খ গ এর মধ্যে। তার ভেতর জি সবই ঠিকই আছে। আচ্ছা, তাহলে মোট টোটাল অ্যামাউন্ট হচ্ছে 700 টাকা। এই 700 টাকা তাহলে 1:2:4। তাহলে কার অ্যামাউন্ট চাইছে আমাদের অঙ্কে নির্ণয় করতে বলছে, যে গ কত টাকা পায়। তাহলে গ এর টাকা মানে এই 4। তাহলে মনে আছে, তাহলে অতএব গ পাবে, যার ভাগটা বের করতে হয় সেই অনুপাত উপরে, আর নিচে কি অনুপাতের যোগফল। তাহলে 4 আর 2 6 আর 1 7 ইনটু হচ্ছে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট কত 700। 7 দিয়ে 100 বার যায়, 4 দিয়ে 100 কে গুণ করলে 400 টাকা। তার মানে গ পাবে হচ্ছে 400 টাকা। আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে গ পাচ্ছে কত 400 টাকা। ওকে, আচ্ছা আটকে যাচ্ছে কে কে বলছেন? না ভিডিও আটকাচ্ছে না, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনার এখানে প্রবলেম হতে পারে। সবাই কি একই সমস্যা ভোগ করছেন? সবাই কি দেখতে পাচ্ছেন না? ক্লিয়ার না? আমার এখানে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার, কোনো সমস্যা হওয়ার কথা না। যার যে বলছেন আটকে যাচ্ছে তার ওখানে সমস্যা হতে পারে। হ্যাঁ প্লিজ। আচ্ছা হইছে, আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক দেখেন আপনারা অনেকে করে কি, অনেকে x ধরে এটা ওদের, তাহলে এটা হবে x/2, এটা x/2 এরকম ধরে অঙ্ক করতে যায়, অবস্থা খারাপ। কিন্তু আমি বলছি অনুপাতের কনসেপ্ট ইউজ করলে এই ধরনের অঙ্ক মানে খুবই সহজ, মানে খুবই ইজিলি আপনি করতে পারবেন। হ্যাঁ ক্লিয়ার আছে সবাই, যেহেতু বলছে ক্লিয়ার দ্যাট মিন্স ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা ওকে, থ্যাংক ইউ। 32 নাম্বার কোশ্চেনটা আমরা করে ফেললাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে 25, কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন 25 এ দেখেন কি বলছে। 25 এ বলছে 1050 টাকা। আচ্ছা 1050 টাকা 25 নাম্বার বলছে 1050 টাকা পি কিউ ও আর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো। আচ্ছা 1050 টাকা পি কিউ এবং আর তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। পি এর অংশ কিউ ও আর একত্রে যা পায় তার 2/5 ভাগ। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। পি এর অংশ মানে পি যা পাচ্ছে সেই জিনিসটা কি, কিউ এবং আর একত্রে যা পায় তার 2/5 অংশ। ঠিক আছে, বলছে পি কত টাকা পাবে। তাহলে এখানে কি, এখানে দেখেন দেওয়া আছে মানে পি যা পায় সেটা কিউ এবং আর এর 2/5 অংশ, মানে কিউ আর আর একসাথে যা পাইছে তার 2/5 অংশ। ঠিক আছে, আচ্ছা তার মানে টোটাল অ্যামাউন্ট কত 1050। এই 1050 টাকা আসলে কি ডিভাইড করে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা তাহলে কি বলছে, কিউ এবং আর পি পাবে। তার মানে পি কত পাবে, কিউ এবং আর যা পায়, তাহলে কিউ এবং আর কত পায়, কিউ আর আর দুইজন মিলে কত পায়, কিউ প্লাস আর, দুইজনের অ্যামাউন্ট একসাথে। তাহলে পি পাচ্ছে এই দুইজনের কত, এই দুইজন মিলে যা পায় তার 2/5 অংশ। তাহলে পি ইজ ইকুয়াল টু পাচ্ছে কিউ প্লাস আর এর 2/5। এইটুকু বুঝছেন কিনা বলেন? ভেরি ইজি। হ্যাঁ সরি, বলছে পি পাবে কিউ এবং আর একত্রে যা পায়, মানে এদের দুজনের সমষ্টি যা হয় তার 2/5 অংশ হচ্ছে পি। ক্লিয়ার? আচ্ছা অঙ্কে বলছে পি এর অ্যামাউন্ট কত, মানে পি কত টাকা পায়। আচ্ছা এবার দেখেন এর মানে গুণ, তাহলে পি ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর, এই এর মানে গুণ মানে 2/5। তাহলে আমরা এখন একটা কাজ করি, এই কিউ প্লাস আর পুরোটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে এখানে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এই পাশে আছে উপরে পি, আর কিউ প্লাস আর পুরোটা এই পাশে চলে আসলো নিচে, ইজ ইকুয়াল টু 2/5। তাহলে এটা কি একটা অনুপাত হলো না? এই অনুপাত কার সাথে কার, পি এর সাথে কিউ প্লাস আর পুরোটার অনুপাত। তার মানে পি ইজ টু কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 2:5। বোঝা গেছে বিষয়টা? মানে পি এর সাথে কিউ প্লাস আর এর অনুপাত। ওকে ফাইন, তাহলে এই পুরোটাকে আমি একটা রাশি করব।
এই অনুপাতে কয়টা রাশি? দুইটা, পি একটা আর কিউ প্লাস আর মিলে একটা। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা নির্ণয় করতে বলছি কার টাকা? পি এর টাকা। তাহলে পি এর অনুপাত কত? 2 আর পি প্লাস কিউ প্লাস আর এর অনুপাত 5। তাহলে আমি বের করব কার টাকা? পি এর টাকা। তাহলে পি পাবে, যার টাকা বের করতে সেটা উপরে, তাহলে পি মানে এই 2 উপরে, আর নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল, তার মানে এই যে 2 আর 5 কত? 7 ইনটু টোটাল অ্যামাউন্ট কয় টাকা ভাগ করে দেওয়া হয়েছে? 1050। তাহলে এই 1050 উপরে, ক্লিয়ার? এবার 7 দিয়ে রেখে কাটলে 7 তে 7 থাকলো 3 মানে 35, 5 সাথে 35 থাকলো 0, ব্যাস। তাহলে 150 কে 2 দিয়ে গুণ করলে 300 টাকা। তার মানে পি পাচ্ছে হলো 300 টাকা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। 300 টাকা। জি, যে নতুন আছেন আপনি আগের ভিডিও দেখেন, সব কিছু এখানে বোঝাই দিছি। এজন্য আগের ভিডিও আপনাকে আগে দেখতে বলছি, আপনি পুরাতন ভিডিও দেখে তারপর নতুন ক্লাসে জয়েন করুন প্লিজ। এগুলো সব করানো হয়েছে। বোঝা গেছে কি? কোন সমস্যা? এখানে দেখেন, অনেকে মনে করতেছে কি পি কিউ আর একটু আমাকে 30 সেকেন্ড সময় দেন। আচ্ছা, ঠিক আছে সবার এই জিনিসটা? তার মানে আমাকে যেহেতু পি এর টাকা নির্ণয় করতে বলছে, এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি কিউ এবং আর এর টাকা আলাদা করে বের করতে হয়, তাহলে আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকতে হবে, না হলে পসিবল না। ওকে, আমরা বলতে পারছি যে কিউ এবং আর মিলে কত টাকা পাচ্ছে। এই 1050 থেকে যদি আমি 300 টাকা বাদ দেই, ওখানে রেখে দাও। 1050 থেকে যদি 300 টাকা বাদ দেই, তাহলে কত থাকছে? 750। এই কিউ এবং আর মিলে 750 টাকা পাইছে, কিন্তু কত টাকা তারা দুইজনে কত কত পাইছে সেটা অঙ্কে বের করা পসিবল না, কারণ সেই পরিমাণ সাফিসিয়েন্ট ডাটা দেওয়া নাই। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 35 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35। আচ্ছা, 35 নাম্বার কোশ্চেনে দেখেন কি বলছে। 35 নাম্বার কোশ্চেনে বলছে তিনটি সংখ্যার অনুপাত 3:2:5 এবং তাদের বর্গের সমষ্টি 1662 হলে সংখ্যা তিনটি কত? এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে, তিনটা সংখ্যার অনুপাত 3:2:5। আচ্ছা, এবং তাদের বর্গের সমষ্টি মানে এই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি 1862। বর্গের সমষ্টি মানে বর্গ করে যোগ, বলতে সংখ্যা তিনটা কত? আচ্ছা, এখন দেখেন, তাহলে যেহেতু সংখ্যা তিনটার অনুপাত দেওয়া আছে 3:2:5, তাহলে আমরা ধরে নিচ্ছি সংখ্যা তিনটা, ধরি সংখ্যা তিনটি, যেখানে লিখছি ধরি সংখ্যা তিনটি যথাক্রমে 3 অনুপাত, তাহলে এটা 3x, 2 অনুপাত এটা 2x, 5 অনুপাত এটা 5x। এখন অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে সংখ্যাগুলোর বর্গের সমষ্টি 1862। বর্গের সমষ্টি মানে বর্গ করে যোগ, তার মানে প্রথমে বর্গ করব তারপরে যোগ করব। তাহলে প্রশ্ন মতে বর্গ করে যোগ, তার মানে 3x এর হোল স্কয়ার, এই যে এই সংখ্যাগুলোকে বর্গ করব তারপরে যোগ করব, প্লাস 2x এর হোল স্কয়ার প্লাস 5x এর হোল স্কয়ার, এটা যোগ করে হচ্ছে 1862। ক্লিয়ার সেটা? 1862। আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেশন করতে হবে সংখ্যাগুলো কিন্তু এই যেটা। তাহলে এখানে কি 3x স্কয়ার প্লাস 3 এর স্কয়ার হচ্ছে 9 আর x এর স্কয়ার হচ্ছে x স্কয়ার, 2 এর স্কয়ার 4 আর x এর স্কয়ার হচ্ছে x স্কয়ার, 4x স্কয়ার, 5 এর স্কয়ার 25 আর x স্কয়ার হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1862। তাহলে 25 আর 4 হচ্ছে 29 আর 9 কত? 38। তাহলে 38x স্কয়ার ইজ ইকুয়াল টু 1862। আমার তো প্রথমে x বের করতে হবে, কারণ সংখ্যাগুলো যদি আমি বের করতে যাই x লাগবে, কারণ সংখ্যাগুলোর সাথে x আছে, তাই না? তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1862, এই 38 এর পাশে গুণ আছে, এই পাশে যায় ভাগ হবে। আমার তো x স্কয়ার লাগবে না, লাগবে x। তাহলে x ইজ ইকুয়াল টু স্কয়ার রুট, তাই তো? আচ্ছা, তাহলে এই পাশে করি, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু স্কয়ার রুট 1862 ডিভাইডেড বাই 38। এখন 1862 দিয়ে 38 কে কাটতে হবে, বিশাল একটা ঝামেলাপূর্ণ কাজ মনে হবে, তাই না?
যে 1862 দিয়ে, আগে ছোট করে নাম, 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে 19 বার যায়, আর 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 দুগুণে 6। আচ্ছা, এখন দেখতে হবে 19 দিয়ে 931 কয়বার যায়, 19 দিয়ে 931 কয়বার যায় দেখেন তো, বোঝা যাচ্ছে না কয়বার যায়। তাহলে 93 এর ভেতর 19 কয়বার যায়, 5 19 95, 4 19 এর ভেতর 76, তার মানে 4 বার যাবে। তাহলে 4 19 76, 76 থেকে কত থাকছে, ঝামেলা হচ্ছে না? বুঝে গেছেন যে এই ভাগ করে যে সংখ্যা হবে তার সামনে 4, কিন্তু এখানে কত হবে দেখেন তো, এখানে কত 1 না, তাহলে এই 19 কে কত দিয়ে গুণ করলে 931 হবে, বোঝেন? কত দিয়ে গুণ করার দরকার না, আপনি ভাবেন এখানে একক স্থানীয় অঙ্ক 1 না, তাহলে 9 এর সাথে কত গুণ করলে 1 হয়, 9 9 81 1, মানে 9 এর সাথে 9 গুণ হয়ে কিন্তু 81 1 হয়। এইজন্য আমি বুঝে নিচ্ছি যে এখানে 9 হবে, এটা দিয়ে কাটলে 49 বার যায়। যদি না বোঝেন তাহলে আপনি ভাগ করবেন, ভাগ করবেন কিভাবে, 993 এর ভিতর 19, 93 এর ভিতর 4 বার যায়, 4 19 76, তাহলে 4 বার বসে গেল, আর 93 থেকে 76 বাদ দিলে 17, আর হচ্ছে 71, এই 19 দিয়ে 171 কয়বার যায়, 9 বার। তাহলে অতএব x কত, 7। আশা করি বুঝতে পারছেন। তাহলে x এর মান কত হলো, 7। এই x এর মান এখন এখানে বসায় দিলে সংখ্যাগুলো চলে আসবে। তাহলে অতএব সংখ্যা 3টি। তাহলে কত হচ্ছে 3x, তার মানে 3 গুণ x এর মান 7, এই যে 3x মানে 3 গুণ 7 কত, 21। তারপর হচ্ছে 2x, তাহলে 2 ইনটু x এর মান 7 কত, 14। তারপর হচ্ছে 5x, তাহলে হচ্ছে 5 ইনটু 7 500 ক্লিয়ার বিষয়টা, আশা করি বুঝছেন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা মুছে দিচ্ছি। এরপর আমরা চলে যাব হচ্ছে 35 এর পরে 28 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। আচ্ছা, 28 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। 28 নাম্বার কোশ্চেনে বলছে যে একটি পরীক্ষায় পি কিউ এবং আর এর মধ্যে 117 টাকা, পি কিউ এবং আর এর মধ্যে 117 টাকা 1/2, 1/3 ও 1/4 অনুপাতে ভাগ করার পরিবর্তে ভুল করে 2:3:4 অনুপাতে ভাগ করা হলো। এই ভুলে কার কার লাভ হলো? তার মানে 117 টাকা তিনজন লোকের মধ্যে ভাগ করে দেওয়া হবে 1/2, 1/3, 1/4 এই অনুপাতে। ভাগ করতে যায় ভুল করে ওই অনুপাতে ভাগ না করে 2:3:4 অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে একভাবে ভাগ করার কথা ছিল, হয়ে গেছে আর একভাবে। তাহলে নিশ্চয়ই আগে যেভাবে টাকাটা ভাগ হতো এখন নিশ্চয়ই টাকাটা অন্যভাবে ভাগ হবে। তাহলে আগে এই যে ভুল হয়ে গেল, এতে কার কার লাভ হয়েছে? আচ্ছা, তাহলে আমরা একটু প্রথম ক্ষেত্র। আচ্ছা, প্রথম ক্ষেত্র P/Q R কত, 1/2 1/3 1/4 এই অনুপাতে ভাগ করার কথা ছিল। আচ্ছা, তাহলে ভগ্নাংশ অনুপাতকে প্রথমে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করব। তাহলে 2 3 4 এর লসাগু হচ্ছে 12, এই যে 3 4 এ 12, সেই 12 কে আমরা 2 ভাগ করতে পারি 12, তাহলে উপরে 12 নিচে 2:12/3:12/4, তাহলে 6 দুগুণে 12, 3 4 এ 12, 3 4 এ 12, তার মানে P/Q/R is equal to 6:4:3 এই অনুপাতে টাকাটা ভাগ হয়েছে। ওকে, আচ্ছা, এখন তাহলে দেখো টাকা ছিল কত, 117 টাকা। এই 117 টাকা ভাগ করে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে দেখি এই 117 টাকার মধ্যে পি কত টাকা পাই। তাহলে পি কত হচ্ছে, পি ইজ ইকুয়াল টু যার টাকা বের করব সেই অনুপাত উপরে, এই যে পি এর টাকা, তাহলে 6 উপরে, মনে আছে? আর নিচে অনুপাতের যোগফল 6 4 10 আর 3 13 ইনটু মোট টাকা কত, 117। এই 13 দিয়ে 117 9 বার যায়, 13 গণ নামতে জানতে হবে, এই যে এগুলো না জানলে ঝামেলা হবে। ঠিক আছে, আর একক স্থানে অঙ্ক দেখেও বোঝা যায়, 3 আছে না, 9 দিয়ে গুণ করলে তো 3 9 27 7, বোঝা যাচ্ছে 9 বার যাবে। হ্যাঁ, 9, তাহলে 6 9 কত, 54 টাকা। তাহলে 117 টাকার মধ্যে পি পাবে 54 টাকা। তাহলে কিউ কত পাচ্ছে, তাহলে কিউ পাবে কিভাবে, কিউ এর অনুপাত কত, কিউ এর অনুপাত 4, উপরে যাবে 4, নিচে অনুপাতের যোগফল এই যে 13 ইনটু 117। এই 13 দিয়ে তো আগেই দেখে গেছি, 13 দিয়ে কয়বার যায়, 9 বার যায়, তাহলে এটা বুঝে গেছি, 4 9 36 টাকা। এবার আর, তাহলে আর এর অনুপাত কত, 3, নিচে অনুপাতের যোগফল কত, 13 ইনটু মোট টাকা হচ্ছে 117, এটা দিয়ে কয়বার যাবে, 9 বার, 3 9 27 টাকা। তার মানে হচ্ছে যে অনুপাতে ভাগ করার কথা ছিল সেই অনুপাতে পি পেত 54 টাকা, কিউ পেত 36 টাকা, আর পেত 27 টাকা। কিন্তু এই অনুপাতে ভাগ না করে ভুল করে কি অনুপাতে ভাগ করছে,
দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্রে ভুল করে ভাগ করছে কত 2:3:4। এই যে 2 এই যে P/Q/R এই অনুপাতে ভাগ করছে। তো এখন আমরা দেখি এখানে কিন্তু পূর্ণ সংখ্যা অনুপাত দেওয়া আছে, তো দেখি P কত টাকা পায়। তাহলে P পাবেন, P এর অনুপাত এবার 2, তাহলে 2 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 4 আর 3 7 আর 2 9 ইনটু মোট টাকা কত 117। তাই তো 9 দিয়ে কয়বার যায় 13 বার যায়, বোঝাই যাচ্ছে 9 একে 9 থাকলো 4 থাকলো হচ্ছে 2 2 আর হচ্ছে 7 27, তার মানে 3 9 27, বুঝতে পারছেন 13 বার যায়। 9 দুগুণ কত 18 টাকা। এবার কিউ কত পাবেন, কিউ এর অনুপাত কত, কিউ এর অনুপাত 3 আর নিচে আসছে এই যে অনুপাতের যোগফল 9 ইনটু 117, এটা দিয়ে 13 বার 3 13 তে 39 টাকা। হ্যাঁ, আর কত পাচ্ছে, আর এর অনুপাত হচ্ছে 4, নিচে অনুপাতের যোগফল 4 আর 3 7 আর 2 9। হ্যাঁ, ওটা তো আগেই যোগফল যা তাই, এটা কয়বার যায় 13 বার, 4 13 তে 52 টাকা। আচ্ছা, তার মানে পি আগে পেতে হলো, মানে পি এর পাওয়ার কথা ছিল হচ্ছে 54 টাকা, কিন্তু ভুল করে ভাগ করাতে 18 টাকা পাচ্ছে, তাহলে পি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, কিউ পাওয়ার কথা ছিল 36 টাকা, কিন্তু ভুল করাতে 39 টাকা পাইছে, তাহলে কিউ লাভবান হয়েছে, কিউ একজন পাইছে। আর পাওয়ার কথা ছিল 27 টাকা, কিন্তু ভুল হওয়াতে পাইছে 52 টাকা, তার মানে কিউ এবং আর লাভবান হয়েছে। অনেকে আমি জানি এই অনুপাতটা 6:4:3, এই অনুপাতটা 2:3:4, দেখছেন যে আচ্ছা পি এর পাওয়ার কথা ছিল 6 টাকা, পাইছে 2, ক্ষতিগ্রস্ত হয়েছে। কিউ এর পাওয়ার কথা ছিল 4 টাকা, পাইছে 3, ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু না ভাই, কিউ তো লাভবান হয়েছে, এই খালি অনুপাত দেখে করলে খবর আছে, ভুল হয়ে যেতে পারে। সুতরাং এই অনুপাত দেখে আপনি কিন্তু এই বিষয়টা 26, কোথায় 26 হবে, 13 2 26, আচ্ছা সমস্যা নেই, 26 টাকা। হ্যাঁ 26 26 26, হ্যাঁ এই যে 13 2 26, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তারপর লাস্ট 54 টাকা পাওয়ার কথা ছিল, পাচ্ছে 26 টাকা। ওকে জি, আচ্ছা ঠিক আছে 26 টাকা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বুঝতে পারছেন সবাই, তাই না? তাহলে দেখেন আপনি যদি শুধু অনুপাতের দিকে তাকান, এখানে 6 4 3 ছিল, এখানে 2 3 4, তাহলে এখানে ছিল 6 টাকা, এখানে 2 টাকা, পি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ছিল 3 টাকা, এখানে 4 টাকা, লাভবান হয়েছে, কথা সত্য। এখানে 4 এখানে 3, ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কিন্তু আপনার উত্তর আসতো শুধু আর। এইজন্য অঙ্কটা পুরো করতে হবে, নালে ঝামেলা হবে। হ্যাঁ ওকে, মুছে দিচ্ছি। জি গেল। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে 28 এর পরে 29 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। হ্যাঁ 29 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন, একটি পরীক্ষায় 132 জন শিক্ষার্থীর মধ্যে, একটি পরীক্ষায় 132 জন শিক্ষার্থীর মধ্যে পাস ও ফেল করা শিক্ষার্থীর অনুপাত 9:2, পাস ও ফেল করা শিক্ষার্থীর অনুপাত 9:2। যদি আরো 4 জন শিক্ষার্থী বেশি পাস করত, আরো 4 জন শিক্ষার্থী বেশি পাস করত, তাহলে তাদের অনুপাত কত? তাহলে একটা পরীক্ষা দিছে কতজন, 132 জন, এই যে 132 টোটাল, এই টোটাল 132 জন পরীক্ষা দিছে। এই 132 জন পরীক্ষা দেওয়াতে পাস ইস্টু ফেল, দেখেন পাস, পি তে পাস আর এফ এ ফেল, এই পাস ইস্টু ফেল কত, পাস ইস্টু ফেল হচ্ছে 9:2, 9:2। তার মানে 11 জন পরীক্ষা দিলে 9 জন ফেল করছে, পাস করছে, 2 জন ফেল করছে। তাহলে এই যে 132 জন শিক্ষার্থী, 132 জনের মধ্যে কয়জন পাস করছে আর কয়জন ফেল করছে, এটা আমরা প্রথমে বের করে ফেলবো। আচ্ছা তাহলে পাস ইজ ইকুয়াল টু, তাহলে পাস বের করতে হলে পাসের অনুপাত কত 9, তাহলে 9 উপরে যাবে, আর নিচে অনুপাতের যোগফল 9 আর 2 11 ইনটু মোট শিক্ষার্থী কত 132। ক্লিয়ার? এই 11 দিয়ে এখন কাটেন, 11 কে 11 থাকলো 2 মানে 22, 11 2 22, 12 বার যায়, 9 12 তে 108। তার মানে এই 132 জন শিক্ষার্থীর মধ্যে 108 জন পাস করছে টোটাল। আচ্ছা এখন ফেল করছে কয়জন, তাহলে ফেল করছে, তাহলে ফেলের অনুপাত কত 2, তাহলে উপরে যাবে ফেলের অনুপাত, যেহেতু ফেল বের করব, যেটা বের করতে হয় সেই অনুপাত উপরে, নিচে অনুপাতের যোগফল, যেহেতু আমরা ফেল বের করছি সুতরাং ফেলের অনুপাত 2 উপরে, নিচে অনুপাতের যোগফল, তাহলে 9 আর 2 11 ইনটু মোট পরিমাণ ছাত্রছাত্রী 132, এটা দিয়ে 12 বার যায়, 12 দুগুণ কত 24 জন। অঙ্কে বলছে যে যদি আরো 4 জন শিক্ষার্থী বেশি পাস করত, তাহলে পাস ফেলের অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এই যে সেকেন্ড কেস, এই ক্ষেত্রে কিন্তু পাস আরো 4 জন বেশি পাস করতো না, তাহলে লিখবো আমরা যে
আরো 4 জন বেশি পাস করলে, আরো 4 জন বেশি পাস করলে, পাস কত, পাস কিন্তু 108 জন ছিল, তাহলে আরো 4 জন বেশি পাস করবে, তাহলে 108 এর সাথে ওই 4 জন যোগ হয়ে 112 জন হবে। তাহলে ফেল কত, ফেল ছিল 24 জন। এইবার এই অঙ্কের ভুলটা এখানেই হয়ে যাবে। দেখেন ফেল ছিল 24 জন, তাহলে ওই যে আরো 4 জন বেশি পাস করলো, সে আরো যে 4 জন বেশি পাস করবে এরা কারা? এই 4 জন কিন্তু এই ফেল আলাদের মধ্যে থেকে আসবে। কেন? কারণ আরো 4 জন যে বেশি পাস করবে ওরা কারা? ওরা তো যারা ফেল করছিল ওদের কথাই বলা হচ্ছে। তার মানে যদি 4 জন বেশি পাস করে তাহলে পাস করা শিক্ষার্থী যেমন 4 জন বাড়বে, তাহলে ফেল করা শিক্ষার্থী কিন্তু 4 জন কমে যাবে, কারণ ওই যে 4 জন নতুন পাস করলো ওরা কিন্তু ওই ফেল করা থেকেই গেছে। তার মানে এই ক্ষেত্রে ফেলের পরিমাণ 4 জন 24 থেকে 4 জন বিয়োগ দিয়ে 20 জন। বোঝা গেছে বিষয়টা? এখন আমাকে পাস ইসটু ফেল বের করতে হবে। পাস ডিভাইডেড বাই ফেল, পাস হলো 112 আর ফেল হচ্ছে 20। তাহলে 112 2 4 দিয়ে কাটা যায়, দেখেন 4 দিয়ে 4 5 20, এই যে 12 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 5 20 আর 4 দুগুণে 8 থাকলো হচ্ছে 3 4 আসছে 32, তার মানে হচ্ছে 28, তার মানে 28:5, তার মানে 28:5। বোঝা গেছে বিষয়টা? 28:5। অনেকে এই জায়গাতে ঝামেলাটা করে দিবে যে এখানে এই 4 বিয়োগ না করে চলে আসতে পারে, এটা করেন না কিন্তু, হ্যাঁ খেয়াল রাখবেন। বলছে যে আরো 4 জন যদি বেশি পাস করতো, তাহলে যে 4 জন বেশি পাস করতো তাহলে পাস 4 জন বাড়তো, তাহলে 4 জন বেশি পাস করছে মানে তো ফেল থেকে 4 জন কমে গেছে, কারণ ওখান থেকেই তো বেশি পাস করছে 4 জন। আশা করি বুঝছেন। আচ্ছা তাহলে মুছে দিচ্ছি। এই যে এত বাংলা লেখার দরকার নেই, আপনি সরাসরি কি লিখবেন জানেন? আপনি সরাসরি লিখবেন, এগুলা কিছুই লিখবেন না, আপনি লিখবেন পাস বাই ফেল। হ্যাঁ, পাস ছিল 108, তার সাথে 4 জন যোগ হবে, ফেল ছিল 24, তার সাথে 4 জন বিয়োগ হবে, অতএব 112 ডিভাইডেড বাই 20, 4 5 20 আর এটা কত আসলো 28। বাস 28:5। ক্লিয়ার? পরীক্ষার এমসিকিউ এর জন্য এত কিছু লেখার দরকার নাই। হ্যাঁ, এত কিছু লেখার কোনো দরকার নেই। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 29 এর পরে আমরা সলভ করব হচ্ছে 30, কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন 30 এ কি বলছে দেখেন, কোশ্চেন 30 এ বলছে 5টি আম ও 4টি কমলা কিনতে যে খরচ হয়। আচ্ছা অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু, পরীক্ষা আসা অঙ্ক। হ্যাঁ, 5টি আম ও 4টি কমলা কিনতে যে খরচ হয়, 3টি আম ও 7টি কমলা কিনতে একই খরচ হয়। আচ্ছা একটি আম ও একটি কমলার দামের অনুপাত কত? অঙ্কে নির্ণয় করতে বলছে কি, আগে এই বিষয়টা বুঝতে হবে। বলছে একটি আম ও একটি কমলার দাম কত, তাদের অনুপাত কত, দামের অনুপাত। এখন অঙ্কে একটা হিন্ট দিছে যে 5টা আম আর 4টা কমলা কিনতে যে খরচ হয়, তার মানে কি আপনি 5টা আম কিনবেন আর 4টা কমলা কিনবেন, যে টাকা দিয়ে খরচ হবে, বলছে 3টা আম আর 7টা কমলা কিনলে একই খরচ হবে। আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে অঙ্কে যেহেতু নির্ণয় করতে বলছে একটি আম ও একটি কি, একটি কমলা, ভাই রিটেন হলে কি হবে, ওই যে বাংলাগুলো লিখলাম ওই বাংলাটাই লিখতে হবে। আমার কথাটা কি বুঝছেন? যে বাংলাগুলো আমি বললাম কিন্তু বোর্ডে লিখলাম না, ওই বাংলাগুলোই লিখতে হবে। আমি তো কোনো শর্টকাট করাচ্ছি না, আমি আপনাকে মূল বিষয়টাই বোঝাচ্ছি। কিন্তু বাংলা পরীক্ষায় তো বাংলা লেখা যাবে না এমসিকিউতে, তো রিটেনে কি করবেন, ওই বাংলাটা লিখবেন যে পাস এতজন, ফেল এতজন, 4 জন বেশি পাস করলে এখন পাস এতজন, তাহলে ফেল এতজন, অতএব পাস ফেলের অনুপাত, এই যে কথাগুলো লিখতে হবে, নাথিং এলস। আচ্ছা তাহলে তাহলে যেহেতু একটি আম ও একটি কমলার দামের অনুপাত চাইছে, তাহলে আমরা ধরি একটি আমের দাম ইজ ইকুয়াল টু এম, এম এ ম্যাঙ্গো, আর একটি কমলার দাম ইজ ইকুয়াল টু কে, কে তে কমলা। এখন অনেকে বলবেন কেন ভাই অরেঞ্জ দিলেন না? অরেঞ্জ মানে হচ্ছে ও, এই ও লিখলে পরে শূন্য মনে হবে, এই জন্য অরেঞ্জ লিখছি না। ওকে, ও লিখলে শূন্য মনে হবে, যে কে তে কমলা। হ্যাঁ, এখন প্রশ্নে কি বলছে, সবাই মনোযোগ দিয়ে। এখন দেখেন আপনি কিনছেন 5টি আম আর 4টি কমলা, কিনতে কি টাকা খরচ হয়েছে না? আচ্ছা একটা আমের দাম যদি এম টাকা হয়, তাহলে 5টা আমের দাম 5m। আচ্ছা একটা আমের দাম 5 টাকা, তাহলে 5টা আমের দাম কিভাবে পান? একটা আমের দামকে 5 দিয়ে গুণ করে পান, তাই না? বুঝছেন কি সেটা? একটা আমের দাম, ধরেন যে একটা আমের দাম 7 টাকা, আম কিনছেন 5টা, তাহলে কত টাকা খরচ হলো? এই আমের যে কয়টা আম সেই কয়টার সাথে একটা আমের দাম গুণ করলেই কিন্তু পাওয়া যাবে 5 সাথে 35। তার মানে একটা আমের দামকে যতটা আম তত দিয়ে গুণ করলে আমে কত টাকা লাগছে সেটা বেরোবে। তার মানে এই 5m কেন বললাম,
একটা আমের দাম m, আম কিনছি 5টা, তাহলে 5টা আমে খরচ হলো 5m। একটা কমলার দাম কত k, আর কমলা কিনছি কয়টা, 4টা, অর্থাৎ 4টা কমলার দাম 4k। তাহলে এটা হলো আমে খরচ, এটা হলো কমলায় খরচ। এই দুটা যোগ করলে হলো আম আর কমলা কিনতে মোট খরচ। ক্লিয়ার? আম এবং কমলা কিনতে মোট খরচ। ওকে, আচ্ছা এই খরচটা, এবং পরবর্তীতে কি বলছে, এ কারণে এই যে 5টা আম 4টা কমলা কিনতে যা খরচ হয়, 3টি আম ও 7টি কমলা কিনতে একই খরচ হয়। এখন বলেন 3টি আমের দাম কত, 3m, আর 7টি কমলার দাম কত, 7k। তাহলে এই হলো আম আর কমলায় মোট খরচ। তাহলে এইটা কিন্তু বলছে এই কয়টা আম কমলা কিনতে যে খরচ, এই কয়টা আম কমলা কিনতে সেই খরচ, তার মানে এই দুইটা সমান। এই সমান করেই আপনাকে কাজটা করতে হবে, এটাই হলো প্রশ্ন মতে। বুঝলেন? এই লাইনটাই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই লাইনটা আপনি যদি সাজাতে পারেন তাহলে অঙ্ক হবে, না হলে হবে না। তাহলে একটা আমের দাম ধরে নিছি m, তাহলে 5টা আমের দাম 5m। একটা কমলার দাম k, 4টা কমলার দাম 4k। তাহলে আম কমলায় মোট খরচ এত যোগ করছি। তারপর বলছে 3টা আমের দাম, একটা আমের দাম m, 3টা আমের দাম 3m। একটা কমলার দাম k, 7টা কমলার দাম 7k। তাহলে এই দুটো যোগ করলে আম কমলায় মোট খরচ। অঙ্কে বলছে আগেও যা খরচ ওই পরেরটাও একই খরচ, তাহলে এই দুটো ইকুয়াল। হ্যাঁ, এখন এই দুটাকে আবার ক্যালকুলেশন করে বলছে একটি আমের দাম আর একটি কমলার দামের অনুপাত। তাহলে একটি আমের দাম হলো ভাইয়া m, আর একটি কমলার দাম হলো k। তার মানে আমাকে বের করতে হবে m/k = what। ওকে ফাইন। তাহলে আমরা কি করব, সব m গুলো একপাশে নিয়ে আসবো, সব k গুলো একপাশে নিয়ে যাব। ওকে, তাহলে এখানে আছে 5m, এই 3m এই পাশ থেকে এই পাশে আসবে, এই পাশে প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হবে। এই পাশে আছে 7k, আর এই 4k ওই পাশে যায় -4k। তাহলে 5m থেকে 3m গেলে twice m = 7k থেকে এটা 3k। তাহলে আমাকে যেহেতু বলছে একটা আম এবং একটা কমলার দামের অনুপাত, মানে ম্যাঙ্গো বাই কমলা, তাই তো? তাহলে ম্যাঙ্গো এই পাশে আছে, এই কমলাটা এই পাশে গুণ আছে না, এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসি, তাহলেই তো চলে আসলো। আমার তো লাগবে ম্যাঙ্গো বাই কমলা, তাহলে ম্যাঙ্গো আর এই যে কমলা এই পাশে চলে আসলো, গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো। হ্যাঁ, এই পাশে 3 ছিল, আর এই যে 2 এই পাশে ছিল, গুণ আকারে এই পাশে ভাগ হবে। তার মানে ম্যাঙ্গো কমলা = 3:2। আশা করি বুঝতে পারছেন। তার মানে একটি আম এবং একটি কমলার দামের অনুপাত হচ্ছে 3:2। অনেকে উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, অসংখ্য ধন্যবাদ ক্লাসে পার্টিসিপেট করার জন্য। ওকে, আচ্ছা আশা করি বুঝছেন, একদম সিম্পল অঙ্ক। এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসে। আচ্ছা, ইকুয়েশন তৈরি করে অঙ্ক সলভ করতে হয়, মুছে দিচ্ছি। ওকে, এরপরে আমরা করব হচ্ছে কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন 37 দেখেন। আচ্ছা, কোশ্চেন 37 এ কি বলছে? আচ্ছা, কোশ্চেন 37 এ বলছে একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? মানে একটা একটা কই গেল? আচ্ছা 37 পাইছি, 37 না? জি, থ্যাংক ইউ। একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে বর্গক্ষেত্রের বাহু ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে দেখেন, একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ এই বৃত্তের ক্ষেত্রফল, আর এই যে একটা বর্গক্ষেত্র, ধরেন এই যে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তার মানে এইটার এরিয়া আর এইটার এরিয়া সমান। ঠিক আছে, এটা বলা আছে। তাহলে অঙ্কে চাইছে এই বর্গক্ষেত্রের বাহু, না বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে বর্গক্ষেত্রের বাহু হলো a, বর্গক্ষেত্রের বাহু কি a, আর বৃত্তের ব্যাসার্ধ হলো r। এই যে বর্গক্ষেত্রের বাহু, এই চার বাহু যদি আমি a ধরি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কয়ার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার। বা আপনি যদি মনে করেন দৈর্ঘ্য গুণ প্রস্থ সমস্যা নাই, তাহলে দৈর্ঘ্য a প্রস্থ a, তাহলে a গুণ a স্কয়ার, এটা হলো ক্ষেত্রফল। আর বৃত্তের ব্যাসার্ধ যদি এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে বলে ব্যাসার্ধ, r দ্বারা প্রকাশ করে। ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হলো পাই r স্কয়ার, এই ব্যাসার্ধ হচ্ছে r। অঙ্কে নির্ণয় করতে বলছে বর্গক্ষেত্রের বাহু মানে a, আর বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে r, এই a/r কত? বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, তাহলে বাহু হচ্ছে a, ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে এর অনুপাত মানে a/r কত? ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে অঙ্কে যে হিন্টস দেওয়া আছে, কি বলছে, এই বর্গক্ষেত্রের কোন একটা বৃত্ত এবং বৃত্তের ক্ষেত্রফল, বৃত্ত এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এই পাই r স্কয়ার আর বর্গের ক্ষেত্রফল এই a স্কয়ার, এই দুটো সমান অঙ্কে বলা আছে। তাহলে প্রশ্ন মতে পাই r স্কয়ার = a স্কয়ার, এই যে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল সমান।
এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে কি, আমাদেরকে নির্ণয় করতে বলছে a বাই r। তাহলে আমরা কি করব, a এই r টাকে এর কাছে নিয়ে যাব। তাহলে এই পাশে r টা গুণ আছে না, r স্কয়ার গুণ আছে, এই গুণটা এই পাশে নিয়ে যাব। তাহলে এই পাশে থেকে যাবে হলো এই পাই থেকে যাবে, আর এই স্কয়ার উপরে, আর এটা গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। কেন এটাকে এই পাশে আনলাম, কারণ আমাদের যেহেতু নির্ণয় করতে বলছে a বাই r, এইজন্য r টাকে এই পাশে নিয়ে আসলাম। এখন দেখেন পাই ইজ ইকুয়াল টু a স্কয়ার r স্কয়ার, তার মানে a বাই r এর হোল স্কয়ার। দুইজনের উপরই একই পাওয়ার থাকলে সেটাকে কি করা যায়, দুইজনের উপর একবারে লেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করব, আমার যেহেতু a বাই r বের করতে বলছে, তাহলে এই স্কয়ারটা এই পাশে স্কয়ার রুট করে দিব। তাহলে এই স্কয়ারটা এই পাশে স্কয়ার রুট হলে এই পাই এর উপরে রুট চিহ্ন আসবে, a বাই r। তাহলে a বাই r এর মান কত আসলো, রুট পাই। তাহলে অনুপাত কত, এখন অনেকে বুঝতে পারছে না, তার মানে a বাই r ইজ ইকুয়াল টু রুট পাই। তো a বাই r মানে তো অনুপাত, তার মানে a ইজ টু r ইজ ইকুয়াল টু রুট পাই ইজ টু, রুট পাই ইজ টু কত, কিছু নাই মানে নিচে 1 আছে, এইজন্য রুট পাই ইজ টু 1। আশা করি বুঝতে পারছেন যে রুট পাই ইজ টু 1, পাই স্কয়ার না, পাই স্কয়ার না, রুট পাই, পাই স্কয়ার না, রুট পাই। হ্যাঁ, আশা করি বুঝছেন ক্লিয়ার বিষয়টা, একদম সিম্পল। আমি এই যে এতক্ষণ ধরে তো আপনাকে তো পরীক্ষা হলে বোঝানো লাগবে না, আপনি সরাসরি কি করবেন, আপনি বুঝে গেছেন বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, বর্গের ক্ষেত্রফল কি a স্কয়ার সমান, তাহলে পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। আমাকে বের করতে হবে a বাই r। তাহলে a স্কয়ার আর r স্কয়ার এক পাশে আনলাম, ক্যালকুলেশন করে ফেললাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা, আজকে আমরা আজকের ক্লাসের লাস্ট অংশে থাকবে হচ্ছে ওই যে তামা মিশ্রিত সোনার গয়নায় আর কত পরিমাণ গয়না মিশালে, সোনা মিশালে, কেরোসিন এবং পেট্রোলের অনুপাত এত, দুধ এবং পানির অনুপাত এত, এই অঙ্কগুলো কিন্তু লাস্টের দিকে থাকবে, কেউ ক্লাস থেকে যাবেন না। হ্যাঁ, ওইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং আমি চেষ্টা করব খুব সহজভাবে করানোর। শর্টকাটও করে দিব, বাট মূল বিষয়টাই সহজ, মূল বিষয়টাও একদম ছোট করে দিব। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 16 নাম্বার কোশ্চেন, 16 কোশ্চেন নাম্বার 16, 16 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি, যেগুলো বাকি ছিল আর কি। দেখেন 16 নম্বর কোশ্চেনে বলছে 56 কে 8:7 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটি কত। তো এই বিষয়টা অনেকে অনুপাত ধরে করে, অনুপাত ধরে করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি অনুপাত ধরে করি না। কেন? কারণ অনেক সময় বলে এটাকে এত অনুপাতে হ্রাস করলে কত হবে, এটাকে এত অনুপাতে বৃদ্ধি করলে কত হবে, ঝামেলা হয়ে যায়। তার মানে গিভেন সংখ্যা কত, গিভেন নাম্বার ইজ ইকুয়াল টু 56। আর এটাকে কি, এটাকে 8:7 অনুপাতে হ্রাস করতে হবে, 8:7 অনুপাতে হ্রাস, এগুলা কিছু লেখা লাগবে না, অনুপাতে হ্রাস। তার মানে কি আসলে এটা দ্বারা কি বোঝায়, এই লাইনটা বোঝে নাকি যে 8:7 অনুপাতে এই সংখ্যাটাকে হ্রাস করা আসলে কি বোঝায়। বিষয়টা ভেরি সিম্পল, মানে সংখ্যাটা যদি 8 হয়, 8 থেকে 8:7 অনুপাতে হ্রাস করা মানে কি জানেন, 8 থেকে কমে 7 হবে। মানে সংখ্যাটা যদি 8 থাকে সেখান থেকে কমে 7 হবে, তাহলে সংখ্যাটা যদি 56 থাকে সেখান থেকে কমে কত হবে। তাহলে আমরা এইভাবে লিখি, সংখ্যাটি, এগুলো লিখতে হবে না আপনার পরীক্ষা হলে, আবার বলছি এমসিকিউ এর জন্য, সংখ্যাটি 8 হলে কমে গিয়ে হবে ইজ ইকুয়াল টু 7। এই যে 8 থেকে কমে 7 হবে, তাহলে সংখ্যাটা 56 হলে 56 থেকে কমে কত হবে, তাহলে অতএব সংখ্যাটি 1 হলে কমে গিয়ে হবে 7/8। অতএব সংখ্যাটি 56 হলে কমে গিয়ে কত হবে, ঠিক আছে? তাহলে 7 × 56 ডিভাইডেড বাই 8, 7 7 আসলে 56, 7 7 49। তার মানে হচ্ছে 56 সংখ্যাটাকে 8:7 অনুপাতে যদি হ্রাস করা হয়, তাহলে ওই সংখ্যাটাকে কমে 56 থেকে 49 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, জি। তাহলে কি বললাম, আসলে বিষয়টা এর ভেতরেই আছে, কি করতে হবে, 8 থেকে কমে 7 হবে, তাহলে 8 থেকে কমে হবে 7, 1 থেকে কমে কত, আর 56 থেকে কমে কত হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এর পরের অঙ্কটা, এরপরের অঙ্কটা দেখেন, তাহলে আপনি বিষয়টা ইন্টারেস্ট ফিল করবেন যে আসলে আমাকে এইভাবে করাটাই কি মানে যৌক্তিক, ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম। কি বলছে দেখেন, 24 কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে, এখন এই অঙ্কটা আপনি বুঝতে পারবেন। 24 কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে, অনেকে এখানে কন্ট্রাডিক্টরি ফিল করছে, কন্ট্রাডিকশন ফিল করছে যে 24 কে কি 7:6 অনুপাতে বৃদ্ধি, এখানে তো বলছিল যে 8:7 অনুপাতে হ্রাস। হ্যাঁ, 8 থেকে হ্রাস পেয়ে 7 হইছে, তাহলে 7:6 অনুপাতে কি করে বৃদ্ধি করে, কারণ 7 থেকে তো 6 হয়েছে, কমে গেছে। ভাইয়া এরকম না, প্লিজ এরকম না।
আপনাকে অঙ্কে দেখতে হবে যে হ্রাস বলছে না বৃদ্ধি বলছে। অঙ্কে যেহেতু বলছে বৃদ্ধি, তাহলে আপনি বুঝে নেবেন যে সংখ্যাটা 6 থেকে 7 হয়েছে। বোঝা গেছে? 6 থেকে 7 হয়েছে, বৃদ্ধি না। তাহলে 7 থেকে তো 6 হলে বৃদ্ধি হয় না, বৃদ্ধি হলে 6 থেকে 7 হয়। ওখানে হ্রাস বলছে, এই জন্য কি বলছি 8 থেকে হ্রাস পেয়ে 7 হয়েছে, কিন্তু এখানে তো বলছে বৃদ্ধি পাইছে। তাহলে অনুপাত ছোট বড় থাকা, বড় ছোট থাকে, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে বাড়ছে না কমছে। অঙ্কে যেহেতু বলছে যে বৃদ্ধি পাইছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে 6 থেকে বৃদ্ধি পেয়ে 7 হয়েছে, এভাবে লিখতে হবে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, আর এখানে হ্রাস পাইছে বলছিল, এই জন্য বলছি কি 8 থেকে হ্রাস পেয়ে 7 হয়েছে। আশা করি বুঝছেন। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমি তাহলে করে দিচ্ছি। তাহলে সংখ্যাটা হচ্ছে 24। এই 24 সংখ্যাটা 7:6 অনুপাতে বৃদ্ধি। অনেকে বলবে যে 7:6 অনুপাতে বৃদ্ধি কেমনে? 7 থেকে 6 হয়েছে তো কমছে না রে ভাই, 6 থেকে 7 হয়েছে। ঠিক আছে, যেভাবে অঙ্কের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনাকে ওইভাবে কাজটা করতে হবে। তাহলে 6 থেকে 6 হতে বৃদ্ধি পেয়ে হবে কত? 6 থেকে হবে 7। তাহলে 1 থেকে বৃদ্ধি পেয়ে 7/6, তাহলে 24 থেকে বৃদ্ধি পেয়ে কত হবে? 7 × 24 ডিভাইড বাই 6, 4 6 24, 4 7 28, তার মানে হবে 28। বুঝা গেছে? তাহলে কত হবে? বৃদ্ধি পেয়ে 28 হবে। আশা করি বুঝছেন সবাই। ওকে, তাহলে 16 17 গেল। 17 পরে আমরা এবার যাচ্ছি হচ্ছে 18 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 18 দেখ, কোশ্চেন 18 তে কি বলছে? আচ্ছা, কোশ্চেন 18 তে বলছে দুটি সংখ্যার অনুপাত 4:7। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত 4:7, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে অনুপাতটি 5:8 হয়। সংখ্যা দুটি কি কি? তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, দেখেন। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে হচ্ছে 4:7। ওকে ফাইন। তাহলে 4:7, এই কিন্তু সংখ্যা দুটার অনুপাত, সংখ্যা দুটা না, সংখ্যা দুটার অনুপাত। তাহলে ধরি সংখ্যা দুটি, তাহলে 4, একটা হলো কি 4x ও 7x। যেহেতু অনুপাত 4:7, তাহলে সংখ্যা দুটো কি, একটা হলো 4x আর একটা হচ্ছে 7x। এটা দেওয়া আছে। এখন অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে যে দুটির সাথে, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে অনুপাতটি হবে 5:8। তার মানে সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে, তাহলে প্রশ্ন মতে সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে, সংখ্যা দুটি মানে এই যে অনুপাতের সাথে না, কিন্তু সংখ্যা দুটার সাথে, বুঝছেন? এই সংখ্যা দুটার সাথে 3 যোগ করলে, তাহলে এর সাথে 3 যোগ করেন, তাহলে 4x + 3, 3 যোগ করলাম। এর সাথেও 3 যোগ করেন, তাহলে 7x + 3। তাহলে এটার সাথে 3 যোগ করলে হবে 4x + 3, এটার সাথে 3 যোগ করলে হবে 7x + 3। অঙ্কে বলছে সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে, মানে দুইজনের সাথে 3 যোগ করলে। তাহলে এই যে সংখ্যা দুটো হলো না, এই সংখ্যা দুটার অনুপাত, এই যে এই সংখ্যা দুটার অনুপাত হবে কত? 5:8। তার মানে এই যে অনুপাত মানে তো ভাগ, তাইলে 3 যোগ করার পরে সংখ্যা দুটো হচ্ছে এটা আর এটা। তাহলে এখন এদের অনুপাত হবে 5:8, মানে এদেরকে ভাগ করলে কত হবে? 5:8। আমার কথা কি বুঝছেন? বুঝছেন? আচ্ছা, না আমি একটু ভিন্ন ভাবে লিখে দিই। হ্যাঁ, সংখ্যা দুটির সাথে, অনেকে আবার ঝামেলা মনে করবেন, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে প্রাপ্ত সংখ্যা হবে এই যে 4x + 3 ও এই 7x + 3, 4x + 3, 7x + 3। ওকে, এইবার প্রশ্ন মতে কি বলছে? এই 3 যোগ করার পরে এই সংখ্যা দুটার অনুপাত হবে 5:8। তার মানে এই দুইটা সংখ্যার অনুপাত, মানে 4x + 3 7x + 3, এটা কত হবে? 5:8 হবে। এই জিনিসটা এইগুলা একবার, এই যে সব কিছু না লিখে একবার লিখতে চাইছিলাম। তাহলে এই অনুপাত মানে ভাগ না, তাহলে 4x + 3 ডিভাইডেড বাই 7x + 3 ইজ ইকুয়াল টু কত? 5/8। এই যে এগুলো কিন্তু কিছুই লেখা লাগবে না, এই লাইনটা একবারে আপনি তো জানেনই ভাই যে অনুপাত মানে ভাগ। তাহলে এই যে সব কেন করবেন, এগুলো কেন করবেন? আপনি তো এই লাইন লিখবেন। হ্যাঁ, এত কিছু তো লেখার সময় নাই, পরীক্ষা হলে কোনো টাইম পাবেন না তো। হ্যাঁ, এবার আর গুণ করেন, 4 × 8 = 32x। আচ্ছা, এই দেখেন 5 × 7 = 35x,
প্লাস 3 5 15 ইজ ইকুয়াল টু 4 আসতে 32x 3 আসতে 24। এবার x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে 32x এই পাশে চলে আসবে, তাহলে 35x এই 32x এসে মাইনাস হবে, এই পাশে 24 আর এই 15 ওই পাশে মাইনাস হবে 15। 35 থেকে 32 গেলে 3x ইজ ইকুয়াল টু 24 থেকে 15 গেলে 9, তাহলে এই 3 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তার মানে x ইজ ইকুয়াল টু এই 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, x এর মান 3। আমাদের নির্ণয় করতে হচ্ছে সংখ্যা দুইটা, তো সংখ্যা দুইটা তো 4x আর 7x, এই যে x পেয়ে গেছে এখন এখানে বসাই দেব, তাহলে অতএব সংখ্যা দুটি, তাহলে এই x ওখানে বসান, তাহলে 4x মানে 4 ইনটু এই যে x এর 3, হ্যাঁ 12, আর একটা কত 7x, তাহলে 7 ইনটু 3, 3 সাথে 21, ওকে, তাহলে 12 এবং 21। এখন দেখেন এই যে এই লাইনটুকু আপনার স্কিপ করা লাগতো কেন, আপনি জানেন এই সংখ্যা দুইটার সাথে 3 যোগ করলে অনুপাত হবে 5:8। এই সংখ্যা দুইটা একটার সাথে 3 যোগ করলে হবে 4x প্লাস 3, 7x এর সাথে 3 যোগ করলে হবে 7x প্লাস 3, এই দুইটার অনুপাত হবে 5/8। তাহলে এই লাইনটা ক্যালকুলেশন করতে হবে, এই সব কিছুই দেখা যাবে না। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা যদি আপনি মনে করেন যে আমি একটু অন্যভাবে করব, তাহলে অপশন টেস্ট করতে পারেন, অপশন টেস্ট, হ্যাঁ এটাকে আপনি অপশন টেস্ট ওপিটি মেথডে সলভ করতে পারেন। অপশন টেস্ট কিভাবে দেখেন, কি নির্ণয় করতে বলছে, সংখ্যা দুইটা, তাহলে অপশনে আপনার সংখ্যা দুইটা দেওয়া থাকবে, সংখ্যা দুইটা দেওয়া থাকবে, কিন্তু আমি তো সংখ্যা দুইটা দেওয়া দেখছি না, কারণ কি, আচ্ছা আমি দেখা দিচ্ছি, হ্যাঁ সংখ্যা দুইটা দেওয়া থাকবে, এই যে 12 এবং 21, 12 21, এটা এক নাম্বার অপশনে নাও থাকতে পারে, হ্যাঁ এক নাম্বার অপশনে এই দুইটা কি নাও থাকতে পারে, তবু ধরে নিচ্ছি। এখন কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 4:7, তাহলে দেখবো যে এই দুটো সংখ্যার অনুপাত 4:7 কিনা, দেখেন তো অনুপাত মানে ভাগ করা না, তাহলে 3 4 12, 3 7 21, 4:7। তাহলে প্রথম শর্ত মিলছে যে সংখ্যা দুইটার অনুপাত 4:7, প্রথম শর্ত যেহেতু মিলছে দ্বিতীয় শর্তে যাব। দ্বিতীয় শর্তে কি বলছে, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে, তাহলে এর সাথে 3 যোগ করলে 12 আর 3 15, আর এর সাথে 3 যোগ করলে 21 আর 3 24, তার মানে সংখ্যা দুটার সাথে 3 যোগ করলে অনুপাত হবে 5:8। তাহলে এই যে অনুপাত 3 যোগ করে 15 আর 24, এই দুটার অনুপাত দেখেন তো 5:8 হয় কিনা, 3 5 15, 3 8 24, এই দেখেন 5:8। তাহলে এই অপশন থেকে সংখ্যা দুটার অনুপাত 4:7 আসছে, আবার এদের সাথে 3 যোগ করে অনুপাত 5:8 আসছে, সুতরাং এটাই হচ্ছে আমাদের অরিজিনাল অপশন। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা এইভাবে অপশন টেস্ট করা যাবে। এবার 18 এর পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 19 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। আচ্ছা 19 নাম্বার দেখেন কি বলছে, 19 নাম্বার বলছে, 18 সাথে 19 এর একটু স্লাইড ডিফারেন্স আছে, এই বিষয়টা একটু বুঝবেন। 19 বলছে 7:11 অনুপাতের প্রতিটি রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 3:4 হবে। আচ্ছা 7:11 অনুপাতের প্রতিটি রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 3:4 হবে, তার মানে একটা অনুপাত দেওয়া আছে 7:11। আচ্ছা মার্কারটা চেঞ্জ করি, শেষ। দেখেন একটা অনুপাত দেওয়া আছে 7:11, অঙ্কে বলছে এখন এই অনুপাতের রাশির সাথে, মনোযোগ দিয়ে আগের অঙ্কটা বলছিল, আগের অঙ্কের সাথে পার্থক্য বোঝেন, আগের অঙ্কে বলছিল যে সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে, আর এখন বলছে এই অনুপাতের রাশির সাথে, অনুপাতের প্রতিটি রাশির সাথে কত যোগ করলে 3:4 হবে। তার মানে এখন আমরা যোগ কিন্তু যেমন আগের অঙ্কে না সংখ্যা ধরছিলাম না 3x 7x, এখানে কিন্তু তারপর সংখ্যা এই সংখ্যাগুলোর সাথে আমরা কত যোগ করছিলাম, 3 যোগ করছিলাম, কিন্তু অঙ্কে বলছে এই অনুপাতের রাশির সাথে কত যোগ করব। তাহলে আমরা ধরে নিচ্ছি অনুপাতের রাশির সাথে, অনুপাতের প্রতিটি রাশির সাথে x যোগ করলে অনুপাতটি কত হবে, 3:4 হবে। এই অনুপাতের প্রতিটি রাশির সাথে x যোগ করলে, তার মানে 7 এর সাথে x যোগ করব, তাহলে 7 প্লাস x, এই 11 এর সাথে আমি x যোগ করব, তাহলে 11 প্লাস x। তাহলে এই যে এদের অনুপাতের রাশির সাথে কিছু একটা যোগ করলে এই অনুপাতটা নাকি এই 7:11 থেকে হয়ে যাবে 3:4। বোঝা গেছে বিষয়টা? তার মানে আপনি মনে মনে ধরে নেবেন যে x যোগ করব, আর এগুলা কিছুই লিখবেন না,
একবারে লিখবেন যে সাথে সাথে x যোগ করব, অনুপাত মানে ভাগ, 11 সাথে x যোগ করব, আর এই অনুপাতটা হয়ে যাবে কত 3:4 মানে 3/4। ক্লিয়ার? এইটা হলো লাইন। আপনি এখান থেকে সরাসরি এই লাইনে আসবেন। অঙ্কে চাইছে ওইটাই যে এই অনুপাতের রাশিগুলোর সাথে যে কত যোগ করলে এটা ঘটবে, মানে ওই x এর মানটা বের করতে হবে। আর গুণ করে দিই, 3 11 33x, সরি 33, দেখেন 4 সাথে 28 প্লাস 4x ইজ ইকুয়াল টু 3 11 33 প্লাস 3x। এবার x গুলো এক পাশে নিয়ে আসি, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাই। এটা হলো 4x, এই 3x এই পাশে আসলে মানে -3x ইজ ইকুয়াল টু 33, এই 28 এই পাশে গেলে -28। ওকে, তাহলে 4x থেকে 3x গেলে x, আর 33 থেকে 28 গেলে 5, তার মানে x এর মান হচ্ছে 5। অর্থাৎ এই 7:11 এই অনুপাতের এই রাশি দুটার সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে এই অনুপাতটা 3:4 হয়ে যাবে। আপনি আবারও অপশন টেস্ট করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, আপনি কিন্তু এটা অপশন টেস্ট করতে পারেন, ওপিটি মেথডে সলভ করে ফেলতে পারেন। কিভাবে? অঙ্কে কি নির্ণয় করতে বলছে? আমার ওই শীটে কিন্তু উত্তর ভুল দেওয়া আছে, হ্যাঁ 3:4 দেওয়া আছে, এটা ভুল, উত্তর হবে 5। অঙ্কে বলছে যে এই অনুপাতের সাথে কত যোগ করলে এই অনুপাতটা, এই অনুপাতের রাশিগুলোর সাথে কত যোগ করলে এই অনুপাতটা 3:4 হয়ে যাবে। তাহলে অপশনে কি দেওয়া থাকবে? অপশনে দেওয়া থাকবে কতটুকু যোগ করতে হবে, মানে যেটা। এখন আপনি অপশন থেকে এই মানটা নিয়ে দেখবেন যে কার সাথে, মানে কোন মানটা এদের সাথে যোগ করে অনুপাতটা 3:4 হয়। এই 5 যোগ করেন তো, 7 5 কত হয় 12, এই 5 যোগ করলে 11 5 16, তাহলে 12/16 কত, 3 4 12, 4 4 16, এই যে 3:4, তাহলে 5 যোগ করে 3:4। শুধু অরিজিনাল অপশন থেকেই মিলবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, জি आंसर ভুল, হ্যাঁ মুছে দিচ্ছি। 12 কি, 12 কি, 12 12 তো করাইছি, 14 নাম্বারটা শুধু করাইনি, কিন্তু করে দিব। মাইনাস মাইনাস কেন করছেন? মাইনাস তো বলেন, মাইনাস না, ভাগ ভাগ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ক্লাস। আজকের মূল ক্লাস এতক্ষণ আমরা কি করলাম? তাহলে এতক্ষণ যা পড়লাম এগুলা ছিল হচ্ছে ফাও, হ্যাঁ। এখন মূল ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ অনুপাতের যে মিক্সার থেকে যে অঙ্কগুলো আসে, খুব গুরুত্বপূর্ণ। এখন আরো আমাদের ক্লাস চলবে 40 থেকে 45 মিনিট, এবং এই 40-45 মিনিট ভাইটাল ক্লাস, মানে ভাইটাল টাইম যাবে। এই জিনিসটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ আজকের ক্লাসে যদি আপনি এটা বুঝে নেন তাহলে আর কোনোদিন ভুল হবে না, এবং আপনি ফিল করতে পারবেন বিষয়টা। হ্যাঁ, ওকে, 45 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি আমি প্রথমে। 45, কোশ্চেন নাম্বার 45 দেখেন, একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 42 গ্রাম। তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 42 গ্রাম। না না, কোনো সমস্যা নেই। একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 42 গ্রাম। ওই গয়নায় সোনা এবং তামার অনুপাত হচ্ছে 5:2। এতে আরো কি পরিমাণ সোনা মিশালে গয়নাটিতে সোনা ও তামার অনুপাত 7:2 হবে? আচ্ছা, আমি প্রথমে অঙ্কটা আপনাদেরকে আমি যে নিয়মে মানে করাতে যাচ্ছি সেই নিয়মটা করাবো, তারপর আমি শর্টকাট করে দিব, এবং আমি মূল নিয়মটা আপনাদের করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং আমি যেটা করাচ্ছি এই জিনিসটা যদি আপনি বুঝে শুনে লিখতে পারেন তাহলে এটাই একটা মূল নিয়ম। তাহলে দেখেন কি বলছে, একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 42 গ্রাম। তার মানে একটা গয়নার ওজন 42 গ্রাম, হ্যাঁ, সেই গয়নাটায় তামা এবং সোনার অনুপাত দেওয়া আছে কত, 5:2। তার মানে একটা গয়না তৈরি হয়েছে তামা এবং সোনা দিয়ে। জানেন আপনারা যে গয়নায় কি করে, গয়নায় ভেজাল মিশ্রিত থাকে, না হলে সোনা কি হয় না, মানে স্থায়ী হয় না, মজবুত হয় না। যাই হোক, তাহলে তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 42 গ্রাম। তার মানে হচ্ছে এখানে কিন্তু দুইটা মিক্সচার, এটা কিন্তু মিক্সচার, মিশ্রণ, সোনা এবং তামার মিশ্রণ। তাহলে এখানে হচ্ছে দুইটা মিক্সচার, একটা হচ্ছে ওই যে কিছু মিশাতে হবে, তার আগে একটা পরে একটা। তাহলে আমরা প্রথমে বলছি একটি তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 42 গ্রাম। তার মানে এই যে 42 গ্রাম যে একটা গয়না, এই 42 গ্রামের মধ্যে কিছু আছে সোনা, কিছু আছে তামা। তাহলে আমরা প্রথমে বের করব যে 42 গ্রামের মধ্যে কতটুকু সোনা আছে, কতটুকু তামা আছে। ওকে, আচ্ছা, তাহলে এটার নাম দিচ্ছি আমরা ওল্ড মিক্সচার। আচ্ছা, এই পাশে লিখছি ওল্ড মিক্সচারটা, এই পাশে লিখছি, এই পাশে লিখি, এটা হচ্ছে ওল্ড মিক্সচার। ওল্ড মিক্সচার কেন? কারণ এটা হচ্ছে আগের মিক্সচার, এর সাথে আরো কিছু মিশাবো, বুঝুন। এই ওল্ড মিক্সচার, এই মিক্সচারটা হলো 42 গ্রাম,
টোটাল কত 42 গ্রাম। এই 42 গ্রামের মধ্যে কিছু আছে গোল্ড, কিছু আছে কপার। এই যে সিতে কপার, জিতে গোল্ড, বোঝেন? আর এই 42 গ্রামে এই গোল্ড ইস টু কপার, এই গোল্ড ইস টু কপার আছে কত? গোল্ড ইস টু কপার আছে কত অনুপাতে? গোল্ড ইস টু কপার আছে 5:2 অনুপাতে। এই যে গোল্ড 5 অনুপাত, কপার 2 অনুপাত, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই 42 গ্রামের মধ্যে আমি এটা লিখে রাখছি এখানে, জাস্ট দেখতে পাচ্ছি যে সোনা আছে 5 অনুপাতে, কপার আছে 2 অনুপাতে। এই 42 গ্রামের মধ্যে কিছু আছে সোনা মানে গোল্ড, কিছু আছে তামা। আমরা প্রথমে বের করব কতটুকু গোল্ড আছে, কতটুকু কপার আছে, তামা আছে। এইবার বলেন তাহলে গোল্ড বের করব, যেটা বের করতে হয় সেই অনুপাত উপরে, তাহলে গোল্ড বের করব, গোল্ডের অনুপাত হলো 5, তাহলে 5 উপরে। আর নিচে হলো অনুপাতের যোগফল, এই যে গোল্ড আর তামার যোগফল 7, এই যে 5 আর 2 7 ইনটু মোট পরিমাণ, মানে এই যে গোল্ড আর তামা মিলে মোট পরিমাণ 42 গ্রাম। 6 সাথে 42, 5 6 কত 30 গ্রাম। তার মানে হচ্ছে এই মিক্সারে গোল্ড আছে 30 গ্রাম, অর্থাৎ 42 গ্রামের মধ্যে 30 গ্রাম আছে সোনা। ওকে, তাহলে 30 গ্রাম যদি সোনা থাকে, আচ্ছা 30 গ্রাম যদি সোনা থাকে তাহলে টোটাল 42 গ্রাম, তাহলে কপার আছে কত? তাহলে 42 থেকে এই টোটাল 30 গ্রাম বাদ দিলেই তো কপার আছে 12 গ্রাম, বোঝা গেছে? তাহলে কপার কত 12 গ্রাম। কি করে পাইলাম? কারণ মোট 42 গ্রাম, তার ভিতর সোনা আছে 30, তাহলে 42 থেকে টোটাল থেকে সোনার পরিমাণটা যদি বাদ দেই তাহলে তো কপার। আপনি যদি মনে করেন না আমি কপার আলাদা করে বের করব, তাহলে কপার যদি আলাদা করে বের করেন, তাহলে কপার বের করেন, তাহলে কপারের অনুপাত 2 উপরে, যেটা বের করব সেই অনুপাত উপরে, নিচে অনুপাতের যোগফল 5 আর 2 7 ইনটু টোটাল পরিমাণ কত তামা, তামা সোনা মিলে 42। এই যে 6 সাথে 42, 6 দুগুণী 12। আপনি এভাবেও করতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি সোনার পরিমাণ পেয়ে গেছি, তো টোটাল থেকে সোনা বাদ দিলেই তো তামা। ওকে, তাহলে আমি কি করলাম? প্রথম কাজ করলাম যে এই 42 ওল্ড মিক্সচার মানে আগের মিক্সচারে এই 42 গ্রামের মধ্যে কতটুকু কি সোনা ছিল, কতটুকু তামা ছিল। এবার নিউ মিক্সচার, নিউ মিক্সচার মানে কি? নতুন করে কিছু মেশাবো আমরা। সবাই এবার একটু মনোযোগ দিবেন। তাহলে নতুন করে আমরা কি মেশাচ্ছি? অঙ্কে বলা আছে দেখেন, বলছে এতে, এতে মানে কি? ওই গয়নার মধ্যে এই 42 গ্রামের মধ্যে আরো কি পরিমাণ সোনা মেশালে, তার মানে 42 গ্রামের মধ্যে আরো কিছু সোনা মেশাবো। এই 42 গ্রামের মধ্যে আরো কি পরিমাণ সোনা মেশালে, সোনা মেশালে গয়নাটিতে সোনা ও তামার অনুপাত 7:2 হবে। তার মানে হচ্ছে আমি এখন এখন হচ্ছে গোল্ড ইস টু কপার হয়ে যাবে 7:2। সবাই মনোযোগ দিবেন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা। গোল্ড ইস টু কপার হয়ে যাবে 7:2। কিন্তু অঙ্কে কি মিশাচ্ছি? অঙ্কে মিশাচ্ছি কি? আমি একটু এইদিকে লিখি, গোল্ড ইস টু কপার, তার মানে অনুপাত ছিল গোল্ড ইস টু কপার 5:2, কিন্তু এখন বলছে অঙ্কে বলছে যে এতে আরো কি পরিমাণ সোনা মিশালে, তাই না? আরো কি পরিমাণ সোনা মিশালে এই গয়নাটাতে সোনা এবং তামার অনুপাত 7:2 হয়ে যাবে, মানে 5:2 থেকে 7:2 হয়ে যাবে। প্রথম অঙ্কটা একটু ভালো করে বোঝেন, আমি জাস্ট এখন কি করবো দেখেন। তাহলে এখন বলেন, তার মানে এই পুরাতন মিক্সারে 42 গ্রামের মধ্যে 30 গ্রাম সোনা ছিল, 12 গ্রাম তামা ছিল, অ্যানালাইসিস করে ফেলছি। এখন নতুন গয়না, এই যে নিউ মিক্সার মানে কিন্তু নতুন গয়না, হ্যাঁ, নতুন গয়নায় সোনা কত 7x, 7 অনুপাত, এই যে ধরলাম সোনা হচ্ছে 7x, তাহলে তামা কত? তামা 2x। ধরলাম গোনা, আমি তো জানি না নতুন মিক্সারে সোনা কতটুকু জানি না, তাহলে ধরলাম 7x, অনুপাত কি ধরবে না? আচ্ছা, নতুন মিক্সারে কপার কতটুকু জানি না, ধরলাম 2x। এইবার মূল কনসেপ্ট, অঙ্কের মূল কনসেপ্ট হচ্ছে এখন মনোযোগ দিন। আচ্ছা বলেন তো, এখানে সোনা তামা ছিল, নতুন মিক্সারে আমি কি মিশাইছি? নতুন করে কি মিশাইছি? নতুন করে কি মিশাইছি? সোনা না তামা? নতুন করে কিন্তু সোনা মিশাইছি। তার মানে এই পুরাতন মিক্সারে সোনা ছিল 30 গ্রাম, এই নতুন মিক্সারে কিন্তু সোনা 30 গ্রাম নেই, সোনা কিন্তু বেশি হবে। কেন? কারণ অঙ্কে বলছে এতে আরো কি পরিমাণ সোনা মিশালে, তার মানে সোনা আরো মিশাইছি। কিন্তু এই মিক্সারে কি আমি তামা মিশাইছি? না, আমি তামা কিন্তু মিশাইনি। তার মানে তামা, তামা আগেও এই মিক্সারে কিন্তু পুরাতন মিক্সারে তামা 12 গ্রাম ছিল, আমরা বের করছি। নতুন মিক্সারেও কিন্তু তামা 12 গ্রাম। কেন? কারণ তামা তো মেশাইনি, তার মানে মেশাইছে আমি এর সাথে সোনা, তার মানে সোনা 30 গ্রাম এখানে ছিল, এখানে 30 নাই, চেঞ্জ হয়েছে, কতটুকু হয়েছে জানি না। কিন্তু তামার পরিমাণ এখানে যা ছিল 12 ছিল, এই নতুন মিক্সারেও তামা একই। কেন? কারণ তামা তো আমি মেশাইনি, তামা আগেও যা ছিল পরেও তাই ছিল। আমাদের কাজ হলো তামা নিয়ে,
কেন? কারণ তামার পরিমাণটা আমাদের জানা, আগে ছিল 12 গ্রাম, এখানেও 12 গ্রাম, আমরা জানি। কারণ তামা তো মেশাইনি, তাহলে যে জিনিসটা আমাদের জানা ওইটা নিয়েই কাজ করবো। তার মানে যে জিনিসটা আমরা মেশাবো না, আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কাজ হবে ওইটা নিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে 12 গ্রাম আমরা পুরাতন মিক্সারে 12 গ্রাম তামা, নতুন মিক্সারেও কিন্তু 12 গ্রাম তামা, তাই না? এবার আমাকে বলেন তো, নতুন মিক্সারে এই যে কপার কত? 2x, আবার নতুন মিক্সারে কপারের পরিমাণ 12, তাহলে আমি তো বলতে পারি এই 2x ইজ ইকুয়াল টু 12। অবশ্যই, কারণ এই 2x ও কপারের পরিমাণ, এই 12 কপারের পরিমাণ, তাহলে x কত? এই 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে x এর মান 6। এখন বলেন এই নতুন মিক্সারে সোনা কত? 7x। এই যে x বের করে ফেলছি, এই x এর মান এখানে বসাই দিলে অতএব গোল্ড ইজ ইকুয়াল টু 7 ইনটু এই x এর মান 6, 6 সাথে কত? 42 গ্রাম। হ্যাঁ, মজা। তার মানে নতুন মিক্সারে সোনা হলো 42 গ্রাম, পুরাতন মিক্সারে সোনা কত গ্রাম? পুরাতন মিক্সারে সোনা কিন্তু 30 গ্রাম। তাহলে সোনা তো আমি, তার মানে সোনা তো মিশাইছি, তাহলে পুরাতন মিক্সারে ছিল 30 আর নতুন মিক্সার হয়ে গেছে 42। তাহলে বাড়ছে না? সোনা তো বাড়ছে। বাড়ছে কেন? কারণ আমি নতুন করে মিশাইছি। কতটুকু মিশাইছি এটা চাইছে, অঙ্কে বলছে যে এতে আরো কি পরিমাণ সোনা মিশালে এই অনুপাত হবে। তাইলে ছিল 30 গ্রাম সোনা, হয়ে গেছে 42 গ্রাম, তাহলে কতটুকু মিশাইছি? এই 42 থেকে 30 বাদ দিলেই পাচ্ছি যে 12 গ্রাম মিশাইছি। ক্লিয়ার সেটা? জি। তাহলে অতএব সোনা মেশানো হয়েছে is equal to 42 minus 30 is equal to 12 গ্রাম। আপনারা অঙ্কটা বুঝছেন কি প্লিজ? এইটা হলো অঙ্কের কনসেপ্ট। আপনি যদি এই যে কনসেপ্টটা বোঝেন, বুঝছেন, এই কনসেপ্টটা যদি বোঝেন তাহলে অঙ্ক সব অঙ্ক এক, সব অঙ্ক সেম, এই মেথডে সব হবে। মানে এই টাইপের মিশালে কতটুকু মিশালে কতটুকু বলে সব হবে। কিন্তু শর্টকাটে কিন্তু এই টাইপের জন্য একটা শর্টকাট, আর একটা টাইপের জন্য একটা শর্টকাট। আপনাকে এতক্ষণ ধরে বুঝাইছি বলে এত না, ওটা তো ভাই, ওটা তো আমি তো জানি, ওটা তো জানি, ওটা দিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই, ওটা দিয়ে করা যাবে, কোনো প্রবলেম নাই, ওটা করে দিব, ওটা মূল বিষয়টা করে দিব। এটা হচ্ছে আপনি যদি মাথায় নিতে পারেন এটা ভেরি ইজি, করে দিচ্ছি, সমস্যা নেই। আশা করি বুঝছেন, বোঝা গেল সেটা? তার মানে আমি বলি পুরাতন মিক্সার থেকে কতটুক সোনা কতটুক তামা বের করে নিলাম, সামারাইজ করছি। এখন আমরা দেখব যে চেঞ্জ হয়েছে কি। যেহেতু আমি সোনা মিশাইছি নতুন করে, তার মানে সোনার পরিমাণটা এখানে যা ছিল এখানে তা হবে না, কিন্তু তামার পরিমাণ এখানে যা ছিল নতুন মিক্সারেও তাই, কারণ আমি তো তামা মিশাইনি। তাহলে ওই যে যেটা মিশাইনি বা যেটা পরিবর্তন হয়নি ওটা নিয়েই কাজ। তাহলে তামার পরিমাণ এখানে 2x, আর আমরা জানি যে তামার পরিমাণ হলো 12, তাহলে এখানেও 12, তাহলে 2x 12, এখান থেকে x বের করলাম, এই x এর মান এখানে বসাই দিয়ে 7x, সেটার সাথে 42 গ্রাম, তার মানে সোনা হলো 42 গ্রাম। তার মানে ওই যে সোনা মেশানোর জন্য 30 থেকে 42 গ্রাম হয়ে গেছে। অঙ্কে চাইছে কতটুকু মিশাইছিলাম, ওই 42 মাইনাস 30। চাপ নেন না, একদম ইজি। আচ্ছা, এখন অনেকে বলে যে এটা আমি মানে রিটার্নে কি করব? এই রিটার্নে যা করছি এই জিনিসটা খালি লিখে দিতে হবে। আমি লিখে দিচ্ছি, একটু সমস্যা। তাহলে আপনি এই যে সোনা ইস টু তামা ওই বাংলায় লিখবেন, আমি তো বাংলা লিখতে পারছি না। তাহলে গোল্ড ইস টু কপার, এই যে গোল্ড ইস টু কপার, গোল্ড ইস টু কপার ইজ ইকুয়াল টু কত ছিল? গোল্ড ইস টু কপার ছিল 5:2, 5:2। তাহলে আমাদের গোল্ড ইজ ইকুয়াল টু, আপনি লিখবেন গোল্ড তো লিখবেন, আপনি লিখবেন সোনা ইজ ইকুয়াল টু, হ্যাঁ, সোনা ইজ ইকুয়াল টু 5/7। এই যে যেটা বের করব সেই অনুপাত উপরে, নিচে দুই অনুপাতের যোগফল ইনটু হলো মোট পরিমাণ 42, 6 সাথে 42, 5 6 30 গ্রাম। এটা হচ্ছে সোনা ইজ ইকুয়াল টু লিখবেন। তারপর লিখবেন তামা ইজ ইকুয়াল টু, মানে কপার ইজ ইকুয়াল টু, কপার হচ্ছে 2 আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল 7 ইনটু মোট হচ্ছে 42, 6 সাথে 42, 12 গ্রাম। এই যে তামা সোনা, মানে সোজা কথা মিশ্রণটা অ্যানালাইসিস করবেন আপনি প্রথমে। ওকে, প্রথমে হচ্ছে মিশ্রণটা অ্যানালাইসিস করে ওই মিশ্রণের মধ্যে কি কি আছে সেই জিনিসটা বের করে ফেলবেন। বের করে ফেললাম। এইবার কি বলছে যে এই গয়নায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাতটা এই 5:2 থেকে হয়ে যাবে 7:2, রাইট? তাহলে আপনি লিখবেন, ধরি গয়নায় আরো x পরিমাণ কি মিশালে? x পরিমাণ সোনা মিশালে
সোনা মিশালে নতুন গয়নায় সোনা ও তামার অনুপাত, সোনা ও তামার অনুপাত 7:2 হবে। তাহলে এখন বোঝেন, তাইলে সোনা ইস্টু তামা, এখন সোনা ইস্টু তামা, সোনা ইস্টু তামা ইজ ইকুয়াল টু 7:2। এই তো। এখন আমাকে বলেন এই নতুন গয়নায় সোনা কত? সোনা পুরাতন গয়নায় ছিল 30, তাহলে নতুন গয়নায় কিন্তু 30 না, কেন? কারণ অঙ্কে বলছি আরো এক্স পরিমাণ মিশাবো, তার মানে 30 এর সাথে আরো এতখানি মিশাবো, তাহলে নতুন গয়নায় সোনার পরিমাণ হচ্ছে 30 প্লাস এক্স। অবশ্যই এস টু তামা কত? তামা কিন্তু পুরাতন গয়নায় 12 ছিল, এখানেও 12, কেন? তামার তো চেঞ্জ করি নাই, ইজ ইকুয়াল টু 7:2। তাহলে অনুপাতের ভাগ, তাহলে 30 প্লাস এক্স ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 7/2। আর গুণ করে দিচ্ছি, 30 দুগুণে 60 প্লাস 2x ইজ ইকুয়াল টু 7 12 তে 84। আচ্ছা, এবার 60 এর পাশে চলে যাবে, তাহলে এই 2x থাকলো, এই 60 এর পাশে 84 মাইনাস 60, তাহলে কত হচ্ছে 24। তাহলে 2x ইজ ইকুয়াল টু 24, এই 2 দিয়ে ভাগ করলে x ইজ ইকুয়াল টু 12। দেখেন আমরা কিন্তু ধরছিলাম যে আরো x পরিমাণ মিশালে এই ঘটনা ঘটবে, 5:2 থেকে অনুপাতটা হয়ে যাবে 7:2, এবং আমরা কিন্তু x এর মান বের করছি, এটাই উত্তর। কেন? কারণ তো ধরে নিছি যে x পরিমাণ মিশাবো, আরো x পরিমাণ মিশাবে, অঙ্কে তো এটাই চাইছে আরো কতটুকু মিশাবে, x এর মান কত বেরিয়েছে 12, তার মানে আরো 12 গ্রাম যদি আমরা মিশাই তাহলে অনুপাতটা 5:2 থেকে 7:2 হয়ে যাবে। এটা হলো লিখে করলে এটা করবেন, ওকে। আচ্ছা, আর যদি একদম দেখে উত্তর দিতে চান, দেখে চোখের পলকে, হ্যাঁ চোখের পলকে উত্তর দিতে চান, তাহলে শর্টকাট কিভাবে করবেন দেখেন। এই শর্টকাট অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, হলো অঙ্কের টাইপ বুঝতে হবে। এই অঙ্কে গোল্ড ইস টু কপার ছিল হলো 5:2, এই গোল্ড ইস টু কপার 5:2 থেকে শিফট হয়ে 7:2 হয়েছে। এই যে অনুপাত ছিল 5:2 হয়েছে 7:2, এই দুইটা অনুপাতের মধ্যে একটা রাশি চেঞ্জ হয়, এখানেও 2 ছিল, এখানেও 2 আছে কপার, তার মানে অনুপাতের যদি একটা রাশি চেঞ্জ না হয় তাহলে এই শর্টকাটটা যেটা দেখাচ্ছি, এই যে 2 ছিল 2 আছে, অনুপাতের একটা রাশির যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এই শর্টকাট প্রযোজ্য। তাহলে এটা 5 থেকে 7 হয়েছে, কিন্তু এটা 2 ছিল 2 আছে, তাহলে যেটা করব, তাহলে গোল্ড ইস টু কপার কি ছিল 5:2 না, তাহলে ধরে নিচ্ছি গোল্ড ছিল 5x আর কপার ছিল 2x, এটা তো আমরা লিখতেই পারি। আর এই গোল্ড আর কপার মিলে কত ছিল 42, তাহলে গোল্ড প্লাস কপার ইজ ইকুয়াল টু 42, 5 আর 2 কত 7x, তাহলে 7x ইজ ইকুয়াল টু 42, x ইজ ইকুয়াল টু 6। এই যে x এর মান বের করছেন, এখানে অঙ্কের উত্তর শেষ, x 6 হয়েছে। এখন অঙ্কের উত্তর আমরা এইভাবে দেখে দিব, কিভাবে? যে অনুপাতের রাশিটা চেঞ্জ হয়নি ওটা বাদ, ওখানে তো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে কোথায় 5 থেকে 7 হয়েছে, 5 ছিল হয়েছে 7, তাহলে অনুপাতের যে রাশিটা চেঞ্জ হয়েছে সেটা কতটুকু চেঞ্জ হয়েছে, অনুপাতের যে রাশিটা চেঞ্জ হয়েছে সেটা কতটুকু চেঞ্জ হয়েছে বলেন তো? ছিল 5 হয়েছে 7, তাহলে 5 থেকে 7 হয়েছে, তার মানে 2 একক চেঞ্জ হয়েছে, যে 7 - 2। তাহলে আপনি যে কাজটা করবেন, এই যে এইভাবে করে x এর মানটা বের করবেন, এখানে এই যে চেঞ্জটা যতটুকু এইটা দিয়ে x এর মানকে গুণ করলে উত্তর চলে আসবে, বুঝা গেল? তাহলে চেঞ্জ হলো 2, তাহলে এখানে x এর মান রয়েছে 6, তাহলে উত্তর হচ্ছে 6 কে 2 দিয়ে গুণ, 6 দুগুণে 12 গ্রাম। কিন্তু এই যে এইসব শর্টকাট লেখা আছে বিভিন্ন বইয়ে, কিন্তু আমি এগুলো পছন্দ করি না। কেন পছন্দ করি না? পরীক্ষার হল পর্যন্ত যাবে না, ঝামেলা হবে, বোঝা গেছে সেটা। তার মানে প্রথমে মনে রাখতে হচ্ছে অনুপাতের একটা রাশি চেঞ্জ হবে না, তার জন্য এটা। আবার অনুপাতের যদি রাশিগুলো উল্টে যায়, যে একটু পরে আমরা করবো, কিন্তু ওই যে নিয়মটা করলাম ওল্ড মিক্সচার নিউ মিক্সচার, একদম মানে যেভাবে অঙ্ক দিই একই প্রসেস। আচ্ছা, আমরা করে ফেলছি এরপরের অঙ্কটা। দেখেন এরপরে হচ্ছে 45 এর পরে 46, কোশ্চেন নাম্বার 46। 46 এ কি বলছে? 46 এ বলছে 60 লিটার মিশ্রণে 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3। আচ্ছা, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে নতুন মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 3:7 হবে? আচ্ছা, 7 5 12 করলে মিলে গেছে, 7 5 12টা মিলে গেছে। হ্যাঁ,
প্রথম নিয়মটা সব যাই বলুক সবকিছুই খাটবে। হ্যাঁ, প্রথম নিয়মে সব খাটবে। এই যে অনেকে বলছে যে দ্বিতীয় নিয়মটা বেস্ট, আপনি দ্বিতীয় নিয়মে করে অভ্যস্ত, তাই যে প্রথম নিয়ম বুঝছে তার কাছে দ্বিতীয় নিয়ম ভালোই লাগবে না। ঠিক আছে, আচ্ছা আমি আবার করাচ্ছি। তাহলে দেখেন 46 নম্বরে কি বলছে, 60 লিটার মিশ্রণ। এই যে আমি এখানে যাচ্ছি হচ্ছে ওল্ড মিক্সার, ছিল হচ্ছে 60 লিটার। 60 লিটার দেখেন টোটাল অ্যামাউন্ট 60 লিটার। এই 60 লিটার মধ্যে কিছু ছিল হচ্ছে কেরোসিন, এই যে কেরোসিন, আর কিছু ছিল হচ্ছে পেট্রোল। এতে কেরোসিন, পিতে পেট্রোল। আর এই কেরোসিন আর পেট্রোলের অনুপাত ছিল কত? অনুপাত ছিল হচ্ছে 7:3। এই যে কেরোসিন ইস্টু পেট্রোল, কেরোসিন ইস্টু পেট্রোল কত ছিল? 7:3। এই যে বুঝছেন? তাহলে এখন আমি এখান থেকে কেরোসিন আর পেট্রোলের পরিমাণটা বের করে ফেলি। এই যে 60 লিটার, এই 60 লিটারের মধ্যে তার মানে এই 60 লিটারের মধ্যে কিছু কেরোসিন ছিল, কিছু পেট্রোল ছিল। কত অনুপাতে ছিল? 7:3। তাহলে প্রথমে আমি কেরোসিন বের করি, কেরোসিন কয় লিটার? তাহলে কেরোসিন বের করব, তাহলে কেরোসিনের অনুপাত 7 উপরে যাবে, নিচে অনুপাতের যোগফল 7 আর 3 10 ইনটু মোট পরিমাণ কেরোসিন আর পেট্রোল মিলে এই যে 60 লিটার। 6 10 60, 6 7 42, 42 লিটার। তাহলে কেরোসিন হলো 42 লিটার। তাহলে কেরোসিন যদি 42 লিটার হয় তাহলে বাকিটা পেট্রোল। তাহলে পেট্রোল কত? তাহলে টোটাল হচ্ছে 60। এই 60 থেকে যদি কেরোসিন 42 বাদ দেই তাহলে পেট্রোল হলো 18 লিটার। এই যে ওল্ড মিক্সার, ওল্ড মিক্সার অ্যানালাইসিস শেষ। প্রথম কাজ হচ্ছে আপনার ওল্ড মিক্সারটাকে অ্যানালাইসিস করবেন। ওল্ড মিক্সারটা অ্যানালাইসিস করে দেখবেন যে কতটুকু কেরোসিন ছিল, কতটুকু পেট্রোল ছিল। তারপর আমরা নিউ মিক্সারে চলে যাব। নিউ মিক্সারে গিয়ে এখন অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে ওই মিশ্রণে আরো কত লিটার পেট্রোল মিশালে। তাহলে ওই মিশ্রণে আমরা এখন নতুন করে কি মিশাবো? পেট্রোল মিশাবো। মনে রাখবেন, তাহলে মিশাবো হচ্ছে পেট্রোল। আচ্ছা, মিশাবো হচ্ছে পেট্রোল, তার মানে পেট্রোল কিন্তু এখানে ছিল 18 লিটার। যেহেতু আমি পেট্রোল মিশাবো তাহলে কিন্তু পেট্রোল এখানে 18 লিটার থাকবে না, পেট্রোল চেঞ্জ হবে। কিন্তু কেরোসিন এখানে ছিল 42 লিটার, এই নতুন মিশ্রণেও কেরোসিন 42 লিটারই হবে, কারণ কেরোসিন তো মেশাইনি। আমাদের কাজ হলো যে যেটা চেঞ্জ হবে না সেটা নিয়ে কাজ। তাহলে নতুন মিশ্রণে কেরোসিন ইস্টু পেট্রোল কত হচ্ছে? এই যে কেরোসিন ইস্টু পেট্রোল 3:7 হবে। দেখেন এখানে ছিল হচ্ছে 7:3, ওখানে হয়ে গেছে 3:7। তাহলে কেরোসিন, তাহলে আমি ধরলাম কেরোসিন হচ্ছে 3x আর পেট্রোল কত? 7x। এখন দেখেন মিশাইছি আমি পেট্রোল, তাহলে পেট্রোল এখানে 18 কিন্তু এখানে কত জানি না। কিন্তু আমরা তো এই এই ওল্ড মিশ্রণে কেরোসিন 42 লিটার ছিল, নিউ মিক্সারেও কেরোসিন 42 লিটারই থাকবে, কারণ কেরোসিন মেশানো হয়নি। তার মানে এখানে কেরোসিন হচ্ছে এই যে দেখেন 3x, আর কেরোসিনের পরিমাণ কিন্তু এখানে 42, এখানেও 42, তার মানে 3x এর মানটা হলো 42। তাহলে 3x is equal to 42। তাহলে x is equal to 3 দিয়ে 42 কে ভাগ করলে 14। তাহলে x এর মান পেয়ে গেছি, এই x এর মান এখানে বসাই দিচ্ছি। তাহলে অতএব পেট্রোল, এই যে অতএব পেট্রোল 7x, তাহলে 7 into x এর মান হচ্ছে 14, 4 সাথে 28, 7 কে 7 দিয়ে 9, 98 লিটার। তার মানে নিউ মিশ্রণে পেট্রোলের পরিমাণ 98 লিটার। পেট্রোল মিশাইছি, তাহলে 18 লিটার থেকে 98 লিটার হয়ে গেছে। অঙ্কে বলছে যে কতটুকু মিশানো হয়েছে, তাহলে আমি 18 থেকে 98 হয়ে গেছে। তাহলে কতটুকু মিশাইছি? ছিল 18 লিটার, পুরাতনে তো 18 ছিল, তাহলে এক্সট্রা কতটুকু মিশাইছি? এই টোটাল নিউ মিক্সারে পেট্রোলের পরিমাণ হলো টোটাল 98। তাহলে এই 98 থেকে যদি 18 লিটার বাদ দেই তাহলেই তো পাবো কতটুকু মিশাইছি। ওকে, তাহলে অতএব পেট্রোল মিশানো হয়েছে, পেট্রোল মিশানো হয়েছে। এই 98 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 80 লিটার। আচ্ছা, এবার আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে দেখেন কি কঠিন দেখলেন আপনারা, প্লিজ। এইসব ফাংশন শর্টকাট বাদ দেন, হ্যাঁ এইসব ফাংশন শর্টকাট বাদ দেন। ও শর্টকাট আমি আপনাদের দেখাবো, কোনো সমস্যা নেই। এইসব শর্টকাট করে কি করবেন? আমি আপনাকে খারাপ চাই না ভাই, যারা শর্টকাট পড়ে, হ্যাঁ আমি আপনার খারাপ চাই না, আপনার ভালো চাই বলেই বলছি শর্টকাট থেকে দূরে থাকি। এটা যদি বোঝেন আপনি, আপনার 40 সেকেন্ডের বেশি লাগবে না। আমি বলছি 40 সেকেন্ডের বেশি লাগবে না। প্রথম আপনি হচ্ছে ওল্ড মিক্সার অ্যানালাইসিস করে এর ভিতরে যা যা আছে, কি কি আছে, কতটুকু আছে বের করে ফেললেন। ওকে, তারপরে আপনি দেখবেন এখানে কোন জিনিসটা চেঞ্জ হয়নি, মানে কোন জিনিসটা মেশায়নি, সেই জিনিসটা এখানেও যা আছে এখানেও তাই।
তাহলে ওইটার নিয়ে আমি এক্স এর মান বের করবো। তো এক্স এর মানটা এখানে বসাই দিলে নিউ মিক্সারে ওই জিনিসটা কতটুকু পেয়ে গেছি। তাহলে পুরাতন মিক্সারে তো কিছু ছিল, সেটা বাদ দিচ্ছি। জি আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা এটা আমি আগেই বলছি যে এখানে আপনার লেখালেখির কোনো সিন নাই। এখন অনেকে বলে যে আমি তাহলে প্রথমে আপনি এটা অ্যানালাইসিস করবেন। এই যে কেরোসিন পেট্রোল বের করে ফেললেন, এবার পেট্রোল আপনি কতটুকু মিশাবেন? পেট্রোল মনে করেন যে ওয়াই লিটার পরিমাণ বা এক্স লিটার পরিমাণ মিশালেন, যোগ করে অনুপাত করে ইজ ইকুয়াল টু 3/7 করে দিলে হবে। এখন এই অঙ্কটা যদি আপনি আমি আপনাদের আগে বলছি যে আপনাকে আমি তো আমারটা যেটা মনে হয় বেশি লজিক্যাল, যেটা বেশি ভালো সেটাই করাই, কিন্তু আপনারা দ্বিতীয় নিয়মটা করতে অভ্যস্ত, প্রত্যেক বই ওইভাবে করে দেওয়া আছে, কিন্তু আমি এইভাবে করাই মানুষকে। এবং এটা যদি কেউ মাথায় একবার ঢুকে না, তার 30 সেকেন্ডে অঙ্ক করে ফেলবে। এটা বলছি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এবার আমি শর্টকাটটা লিখে দিচ্ছি। হ্যাঁ, শর্টকাট লিখে দিচ্ছি। আমি নিজেই কিন্তু শর্টকাট করি না। হ্যাঁ, আমি নিজেই শর্টকাট করি না, মানুষকে শর্টকাট করতে উদ্বুদ্ধ করি না। বুঝলি? তাহলে শর্টকাট হলো, শর্টকাটের প্রথমে কনসেপ্ট হচ্ছে অনুপাত ছিল 3:7। হ্যাঁ, 3:7 থেকে হয়ে গেছে 7:3। দেখেন অনুপাতটা ব্যস্তানুপাত হয়ে গেছে। এই যে এটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে। তাহলে যদি এরকম হয় যে অনুপাতের রাশি দুটো অল্টারনেট হয়ে গেছে, তাহলে একমাত্র এই শর্টকাটটা প্রযোজ্য। আগে বুঝতে হবে কোন শর্টকাট কার মধ্যে লাগাই দেন না, তাহলে একমাত্র এই শর্টকাটটা প্রযোজ্য। আচ্ছা, সেই শর্টকাটটাই যে আমি শিটে থেকে লিখে দিচ্ছি ভাই, আমি নিজেই পড়ি না, তারপর অনেকে চায় কতটুকু মিশাতে হবে। সেটা হলো 60 ইন্টু অনুপাতের রাশিদ্বয়ের পার্থক্য, অনুপাতের রাশিদ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই ছোট রাশি। এই যে এখানে বসাবেন, একবার আসবে। এখন 60 কি? 60 হচ্ছে ওই যে মিশ্রণের মোট পরিমাণ যেটা ছিল পুরাতন মিক্সারে মোট পরিমাণ 60 লিটার ছিল, সেটা ইনটু অনুপাতের রাশিদ্বয়ের পার্থক্য। এই যে অনুপাতের রাশি 3 আর 7 না, এদের পার্থক্য কত? 4। তাহলে 60 ইনটু এই অনুপাতের রাশিদ্বয়ের পার্থক্য 4 ডিভাইডেড বাই ছোট রাশি মানে এই যে 3 3 60, 4 80 লিটার মিশাতে হবে। এই যে একবার আসছে ভাইরে, একবার আসছে, ভালো কথা। এটা তো পরীক্ষার হল কিন্তু নিয়ে যেতে হবে। এমন অনেকে বলে যে আমার তো মনে থাকে। ভাই, যার মনে থাকে সে রাখেন, যার মনে থাকে সে মনে রাখেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। জি করা যাবে ভাই, করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমি যে দেখা দিলাম যে এইভাবে করতে পারেন, কিন্তু আমি এটা সাজেস্ট করি না। আমি মানুষকে বলি যে এটা আপনার মঙ্গলের জন্য বলছি, আপনার ক্ষতি চাই না আমি। হ্যাঁ, ভালোই চাই। ওকে, আচ্ছা, এবার আমি দেখছি 47 নাম্বার অঙ্কটা করতে। তো আমার 40 সেকেন্ডের বেশি লাগছে না। আপনাকে কি বলছে পরীক্ষা হলে যে এই দেখা মাত্র উত্তর বলে দিতে হবে? তা তো বলেনি। আপনাকে তো 2 ঘন্টা সময় দিচ্ছি একটা অঙ্কের পিছনে। আপনি অন্যান্য জায়গায় সময় কম লাগাবেন, সাধারণ বাংলায় কম লাগাবেন, এখানে এসে সময়টা ইউটিলাইজ করবেন। আচ্ছা, 47 নাম্বার, একটি জারে দুধ ও পানির অনুপাত 7:3। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তাহলে পানির পরিমাণ কত? তাহলে একটা জারে দুধ ও পানির অনুপাত তার মিল্ক ইজ টু ওয়াটার, এটা আছে 7:3 অনুপাত। মিল্ক ইজ টু ওয়াটার 7:3। ঠিক আছে। আচ্ছা, দুধ এবং পানির অনুপাত 7:3। এই যে পানি মিশ্রিত দুধ 7:3। এগুলো অঙ্ক বাদ দিয়ে দিছে, জানেন তো? এগুলো অঙ্ক দেখবেন এখন আর বই নাই। কেন নাই? কারণ একটা ক্লাস 7 এর বাচ্চা যখন পড়ছে যে একটা 1 লিটার মানে একটা জারে দুধ এবং পানির অনুপাত 7:3, সে শিখছে যে দুধের মধ্যে পানি মিশানো যায়। কেউ অঙ্ক করে শিখছে। ঠিক আছে, এই জন্য এগুলো অঙ্ক বাদ দিয়ে দিছে। এখন আর এইসব অঙ্ক আসে না। ঠিক আছে, দেখবেন এইসব অঙ্ক আর আসে না। আচ্ছা, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার হচ্ছে 7:3। ওকে, ফাইন। তাহলে আমরা ধরলাম মিল্ক হচ্ছে 7x আর ওয়াটার হচ্ছে 3x। অঙ্কে বলছে যে মিশ্রণে দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি। তাহলে মিল্কের চেয়ে মিল্ক ওয়াটারের চেয়ে 8 লিটার বেশি। তার মানে প্রশ্ন মতে এই মিল্ক থেকে ওয়াটার বিয়োগ করলে 8 লিটার হবে। কেন? কারণ মিল্ক ওয়াটারের চেয়ে মানে দুধ পানির চেয়ে 8 লিটার বেশি। তার মানে দুধ এবং পানির পার্থক্য। একটা জিনিস আরেকটা জিনিস থেকে কতটুকু বেশি কিভাবে পাবো? বিয়োগ করলে।
আচ্ছা, তাহলে 4x ইজ ইকুয়াল টু 8। তাহলে 4 দিয়ে ভাগ করলে x ইজ ইকুয়াল টু 2। x এর ভ্যালু কত? 2। এখন এই x এর ভ্যালু এখানে বসাই দিলে মিল্ক পাবো, এখানে বসাই দিলে ওয়াটার পাবো, পানি পাবো। অঙ্কে নির্ণয় করতে বলছে পানির পরিমাণ কত ছিল ওই মিশ্রণে। তো পানি ছিল 3x, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু 3 ইনটু 2 কত? 6 লিটার। তার মানে ওই মিশ্রণে পানি ছিল হচ্ছে 6 লিটার। আশা করি বুঝছেন। ওকে, আচ্ছা মুছে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি দুইটা রিটেন অঙ্ক। হ্যাঁ, রিটেন পরীক্ষায় আসা অঙ্ক, ব্যাংকের পরীক্ষাতে আসছে কয়েকবার, প্রিলিতেও আসছে। এই যে এটা রিটেন আসছে, প্রিলিতে রিটেন আসছে। ওকে, কি নেটওয়ার্ক দুর্বল? না, আপনারা কি প্রবলেম ফেস করছেন? প্লিজ একটু বলবেন তো আমাকে। আর দুইটা অঙ্ক করবো আজকে, দুইটা অঙ্ক করে ছেড়ে দেবো। যেটা আগে যে অনুপাত, যেভাবে অনুপাতে বলা, যদি মিল্ক ইস টু ওয়াটার বলে তাহলে আগে মিল্ক পরে ওয়াটার, যদি পানি ইস টু মিল্ক বলে তাহলে আগে পানি পরে ওয়াটার, সরি পরে মিল্ক। কথা কি বুঝছেন? জি, আমি আবার বলছি, আপনি আগে প্রশ্ন দেখবেন যে পানি ইস টু ই বলছে নাকি, ধরেন আপনাকে বলে তামা ইস টু সোনা, তাহলে উপরে তামা থাকবে নিচে সোনা। যদি বলে পরে যায় অনুপাত চেঞ্জ করে যদি সোনা ইস টু তামা বলে তাহলে ওখানে আবার উপরে সোনা দিবেন পরে তামা দিবেন। প্রশ্নে যেভাবে বলা থাকবে সেভাবে লিখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি 48 নাম্বার। দুটি পাত্রের প্রত্যেকটিতে 48 লিটার করে পানি মিশ্রিত দুধ আছে। আচ্ছা, দুইটা পাত্রের প্রত্যেকটাতে 48 লিটার করে পানি মিশ্রিত দুধ আছে। প্রথম পাত্রে পানি ও দুধের অনুপাত 3:5 এবং দ্বিতীয় পাত্রে পানি ও দুধের অনুপাত 5:7। দুই পাত্রের পানি মিশ্রিত দুধ অন্য একটি বড় পাত্রে ঢাললে, আচ্ছা এরপরে আর মানে এখানে আসেনি, অন্য একটি বড় পাত্রে ঢাললে, তারপর একটু আমি বলে দিচ্ছি, যাদের কাছে শীট আছে তারা তো বুঝে গেছেন। অন্য একটি বড় পাত্রে ঢাললে ওই নতুন পাত্রে দুধ এবং পানির অনুপাত কত হবে? আচ্ছা, আয়েশা সিদ্দিকা মলি, আপনার ওখানে নেটের সমস্যা, এটা মাথায় রাখবেন আপনি। কারণ আপনি কিন্তু প্রত্যেকটা ক্লাসে প্রথম থেকে বলেন যে নেট সমস্যা, নেট সমস্যা। দ্যাট মিন্স আপনার ওখানে সমস্যা। এখানে কিন্তু 1-2 মিনিটের জন্য একটু বাফারিং হতে পারে, বাট অল টাইম সমস্যা হলে তো কেউ দেখতে পারতো না। কথা কি বুঝছেন? প্লিজ আপনি এটা একটু খেয়াল রাখবেন। যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি অফলাইন ক্লাস করবেন, মানে হচ্ছে পরে রেকর্ড ক্লাস দেখে নেবেন, এটাই ভালো হবে। যদি প্রবলেম না হয় তাহলে লাইভে পড়েন, সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার দেখেন, তার মানে দুইটা পাত্র, তাহলে দুইটা পাত্র, তাহলে এটা প্রথম পাত্র। হ্যাঁ, প্রথম পাত্র, এই যে 48 লিটার মিশ্রণ। হ্যাঁ, 48 লিটার মিশ্রণ, এই 48 লিটারের মধ্যে কি আছে? মিল্ক ইস টু ওয়াটার। মিল্ক ইস টু ওয়াটার কত অনুপাতে? মিল্ক ইস টু ওয়াটার আছে কত? প্রথম পাত্রে 3:5 অনুপাতে আছে, 3:5। ওকে, আচ্ছা দ্বিতীয় পাত্রে, দ্বিতীয় পাত্র, দ্বিতীয় পাত্র এখানেও 48 লিটার আছে এবং এইখানে মিল্ক ইস টু ওয়াটার কত? মিল্ক ইস টু ওয়াটার হচ্ছে 5:7। তার মানে 5:7 অনুপাতে মিল্ক, সরি আমি একটু ভুল লিখছি, ওয়াটার পানি এবং দুধের অনুপাত, পানি ওয়াটার ইস টু মিল্ক 3:5, ওয়াটার ইস টু মিল্ক 5:7। আচ্ছা আমি একটু ট্যাবটার সাথে নেই, নালে ঝামেলাটা হবে। আচ্ছা, পানি ও দুধের অনুপাত, জি। তার মানে এই যে 48 লিটার, এই 48 লিটারের মধ্যে কিছু আছে পানি, কিছু আছে দুধ। এই যে 48 লিটার, এর মধ্যেও কিছু আছে পানি, কিছু আছে দুধ। এইবার এই যে দুইটা পাত্র, এই দুইটা পাত্রের সব কিছু এই একটা বড় পাত্রে ঢালা হয়েছে। এই পাশ থেকে এখানে, এই যে এই পাশ থেকে সবের মধ্যে ঢালছি। আচ্ছা এটা তো ফাঁকা রাখতে পড়ে যেতে হবে। হ্যাঁ, এই যে এর মধ্যে ঢেলে দিছি, এই বড় পাত্রে ঢেলে দিছি। তাহলে এই যে বড় পাত্রে ঢেলে দিলাম এই সব, এই সব, তাহলে এখানে দুধ এবং পানির অনুপাত কত? তাহলে এখানে দুধ এবং পানির অনুপাত কত, এই জিনিসটা যদি আমরা বের করতে চাই তাহলে তো আমাকে জানতে হবে মোট দুধ কত আসলো, মোট পানি কত আসলো। তাহলে এই জায়গা থেকে কি, এর মধ্যে থেকে যে এই 48 লিটার যে গেল, এখান থেকে কিছু দুধ গেছে, পানি গেছে। তাহলে আমাকে প্রথম কাজ হলো এখান থেকে কতটুকু দুধ এর ভেতর গেল, কতটুকু পানি এর ভেতর গেল সেটা বের করা। তাহলে এখান থেকে আমি দুধ বের করি, এই যে পানি বের করি, তাহলে ওয়াটার, তাহলে ওয়াটার ইজ ইকুয়াল টু
তাহলে ওয়াটার যখন বের করবো তাহলে ওয়াটার কত 3, তাহলে 3 উপরে, যেটা বের করতে হয় সেটা উপরে, নিচে অনুপাতের যোগফল 3 আর এটা যোগফল কত 8 ইনটু টোটাল পরিমাণ 48, 6 8 48, 3 6 কত 18 লিটার। তার মানে এখানে পানি আছে 18 লিটার, পানি কত 18 লিটার, ঠিক আছে। তাহলে পানি যদি 18 লিটার হয়, আমি একটু মুছে দিচ্ছি, পানি যদি 18 লিটার হয় তাহলে এখন এখানে মিল্ক কত, তাহলে মিল্ক ইকুয়াল টু মিল্ক বের করবো, তখন মিল্কের অনুপাত এটা গেল, কিংবা এটা দরকার নাই, টোটাল হলো 48 লিটার, তার ভিতর পানি যদি 18 লিটার হয় তাহলে এই 48 থেকে পানি বাদ দিলেই তো দুধ, তাহলে 48 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 30 লিটার। ব্যাস, তাহলে প্রথম পাত্রে কতটুকু পানি ছিল কতটুকু দুধ ছিল বের করে ফেলছি। এবার আমরা দ্বিতীয় পাত্রে কতটুকু পানি কতটুকু দুধ আছে সেটা বের করব, ঠিক আছে। তাহলে এখানে ওয়াটার, এই যে ওয়াটার, প্রথমে ওয়াটার, তাহলে ওয়াটার বের করব, তাহলে ওয়াটারের অনুপাত 5, উপরে 5, নিচে অনুপাতের যোগফল 7 5 12, আর টোটাল অ্যামাউন্ট কত, দুধ আর পানি মিলে 48, তাহলে এখানে 48, 4 বারোতে 48, 4 5 20 লিটার, তাহলে ওয়াটার হচ্ছে 20 লিটার। তাহলে 48 লিটারের মধ্যে 20 লিটার হচ্ছে ওয়াটার, তাহলে বাকিটা কি মিল্ক, তাহলে মিল্ক কত, এই টোটাল হচ্ছে 48, এই 48 থেকে 20 লিটার বাদ দিলে 28 লিটার হচ্ছে মিল্ক। তাহলে দেখেন এই যে এখন আমরা এই সব এই পরিমাণ সব কি করছি একটা, আচ্ছা এই মিল্কটা এই জায়গায় লেখেন, তাহলে এই যে একটা সিকোয়েন্স থাকবে, তাহলে মিল্ক ইজ ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 12 ইনটু 48, কিংবা বিয়োগ করেন 48 থেকে 20 বাদ দেন, তাহলে কত 28 লিটার। এখন কি করছি, এই যে এখানকার ওয়াটার, তার মানে আমরা এই সব কিন্তু এখন এই বালতি মিলে একটা বড় বালতির ভিতর দিছি, তাহলে এখান থেকে পানি গেছে 18, এখান থেকে পানি গেছে 20, তাহলে নতুন পাত্রে মোট পানি কত, তাহলে নতুন পাত্রে মোট পানি এই 18 সাথে কি এই 20 যোগ করলে 38 লিটার। তাহলে নতুন পাত্রে মোট দুধ, এই যে এখান থেকে 30 গেছে, এখান থেকে 28 গেছে, তাহলে 30 প্লাস 28 ইজ ইকুয়াল টু 58 লিটার। তাহলে অতএব নতুন পাত্রে অঙ্কে নির্ণয় করতে বলেছে কি, নতুন পাত্রে দুই পাত্রের পানি মিশ্রিত দুধ অন্য একটি বড় পাত্রে ঢালা হলো, হ্যাঁ। তারপর নির্ণয় করতে বলছে, কি নির্ণয় করতে বলছে ওখানে তো নাই, আমি বলে দিচ্ছি, ঢালা হলো নতুন পাত্রে দুধ ও পানির অনুপাত কত। এবার নতুন পাত্রে কিন্তু দুধ ও পানি, নতুন পাত্রে কিন্তু অনুপাত চাইছে দুধ পানি, মানে মিল্ক ইজ টু ওয়াটার। নতুন পাত্রে কিন্তু শুনেন অঙ্কে কিন্তু ওয়াটার মিল্ক দিয়ে আছে, কিন্তু নতুন পাত্রে কিন্তু ওয়াটার মিল্ক চাইনি, মিল্ক ওয়াটার চাইছে, মানে এবার উপরে মিল্ক থাকবে নিচে ওয়াটার। আচ্ছা, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার ইজ ইকুয়াল টু মিল্ক উপরে, মিল্ক মানে এই যে 58 লিটার, আর ওয়াটার কত 38 লিটার নিচে, তাহলে 2 দিয়ে কাটা যায়, 19 দুগুণে 38, 29 দুগুণে 58, তাহলে 29/19, তাহলে 29:19 প্লাস। এই যে এত কথা বললাম বলে এত সময় লাগলো, আপনি তো জানেনই যে প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্রের গুলো সব এক জায়গায় ঢেলে দেবো, তাহলে প্রথম পাত্রে কতটুকু মিল্ক আছে কতটুকু ওয়াটার আছে এটা বের করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, মিশ্রণ অ্যানালাইসিস করে করতে হবে, এখানে কতটুকু আছে এখানে কতটুকু আছে অ্যানালাইসিস করে তারপরে নতুন পাত্রে ঢালতে হবে। নতুন পাত্রে ঢালার সময় নতুন এখান থেকে কতটুকু ওয়াটার গেল, ওখান থেকে কতটুকু ওয়াটার আসলো মোট ওয়াটার, এখান থেকে কতটুকু মিল্ক গেল, ওখান থেকে কতটুকু মিল্ক নতুন পাত্রের ভিতরে ঢুকলো, মোট মিল্ক। এবার অঙ্কে দিয়েছে মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক বাই ওয়াটার, যদি ওয়াটার ইজ টু মিল্ক চাই তো ওয়াটার বাই মিল্ক করতাম। ক্লিয়ার, আশা করি বুঝছি। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক করব, এই টাইপেরই আরেকটা অঙ্ক, এবং এটাই আজকের শেষ অঙ্ক। আচ্ছা, ঘুম ধরছে কার দেখি তো, ইলিয়াস মিয়া ঘুমাবেন না? আচ্ছা দাদা, এই আরেকটা অঙ্ক করে দিই, আপনারা এত দ্রুত ঘুমাতে চাচ্ছেন কেন? আচ্ছা, এই যে দেখেন, সমান আয়তন বিশিষ্ট দুটি পাত্রে পানি মিশ্রিত দুধ আছে। প্রথম পাত্রে দুধ ও পানির অনুপাত 7:3 এবং দ্বিতীয় পাত্রে দুধ ও পানির অনুপাত 5:3। মিশ্রণ দ্বয়কে নতুন একটি পাত্রে মেশালে দুধ ও পানির অনুপাত কত হবে? আচ্ছা, আগের যে অঙ্কগুলো ছিল সেখানে কি ছিল, কি বলে, আচ্ছা আগের যে অঙ্ক ছিল সেখানে কিন্তু বলা ছিল, দেখেন একটু মনোযোগ দিন, অঙ্ক আগের অঙ্কের সাথে অঙ্কের পার্থক্য বোঝেন। আগের অঙ্কে বলা ছিল প্রত্যেকটা পাত্রে কিন্তু দুইটা পাত্রের প্রত্যেকটাতেই কিন্তু 48 লিটার করে ছিল মোট দুধ আর পানি মিলে, কিন্তু এই অঙ্কে কিন্তু পাত্র দুইটা, কিন্তু প্রত্যেক পাত্রে কতটুকু দুধ পানি আছে সেটা বলা নেই। তাহলে আমরা ধরে নিব প্রত্যেক পাত্রে x লিটার করে দুধ আছে, কেন?
কারণ অঙ্কে বলা আছে পাত্রের সমান আয়তন, তার মানে প্রথমটাই যদি 10 লিটার আটে দ্বিতীয়টাও 10 লিটার আটে। কিন্তু অঙ্কে যেহেতু বলা নাই যে পাত্র দুইটাতে কতটুকু দুধ ছিল, আগের অঙ্কে বলা ছিল প্রত্যেক পাত্রে 48 লিটার, এই অঙ্কে প্রত্যেক পাত্রে কতটুকু আছে এটা বলা নাই। তাই আমরা ধরে নিব প্রথম পাত্রে x লিটার আটে, দ্বিতীয় পাত্রে x লিটার আটে। কি করে বুঝলাম? কারণ আয়তন সমান, অর্থাৎ এখানেও যতটুকু কাটবে এখানেও ততটুকু কাটবে। তাহলে ধরে নিচ্ছি পাত্র দুটিতে x লিটার করে দুধ মিশ্রিত পানি আছে, যেহেতু দেওয়া নাই পরিমাণ। ধরি রিটার্ন পরীক্ষার অঙ্ক ব্যাংকের আগে বলছি এটা, ধরি পাত্র দুটিতে x লিটার করে পানি মিশ্রিত দুধ আছে। পানি মিশ্রিত দুধ আছে, ওকে। আচ্ছা, x লিটার করে। তাহলে এখন প্রথম পাত্র, তাহলে আমাকে বলেন এই যে দ্বিতীয় পাত্র, এখানে দ্বিতীয় পাত্র, তাহলে প্রথম পাত্রে টোটাল পরিমাণ x লিটার। হ্যাঁ, এই x লিটারের মধ্যে কিছু আছে মিল্ক, এই যে কিছু আছে মিল্ক, কিছু আছে কি, এই x লিটারের অনুপাত কত? মিল্ক ইস টু ওয়াটার কত? মিল্ক ইস টু ওয়াটার কত? প্রথম পাত্রে মিল্ক ইস টু ওয়াটার 7:3। আচ্ছা, তার মানে এর মধ্যে কিছু আছে মিল্ক, তাহলে মিল্ক কতটুকু? মিল্ক যেটা বের করতে, সবাই এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, একটু ঝামেলা আছে। মিল্ক কত যেটা বের করতে হয় সেই অনুপাত উপরে, তাহলে মিল্ক বের করবো, তাহলে মিল্কের অনুপাত 7 উপরে, নিচে অনুপাতের যোগফল মানে এই যে 7 আর 3 10 ইনটু এই মিল্ক আর ওয়াটার মিলে মোট পরিমাণ, মোট পরিমাণ দেওয়া নাই, কত ধরে নিছি x, তাহলে এটা হলো x, মোট পরিমাণ এখানে x, তাহলে আর উপরে গুণ করেন, তাহলে উপরে হচ্ছে 7x ভাগ কত 10, তার মানে মিল্কের পরিমাণ হলো 7x/10। তার মানে এই যে x লিটার যে মিল্ক এবং পানি আছে তার ভিতর মিল্ক আছে 7x/10। এখন ওয়াটার কত? ওয়াটার হচ্ছে 3x/10। এখন বলতে পারেন কিভাবে? কারণ 10 ভাগের 7 ভাগ মিল্ক, তাহলে 10 ভাগের 3 ভাগ হলো ওয়াটার। সহজ কথা, বিয়োগ করার দরকার নাই, বের করার দরকার নাই, আপনি বোঝেন 10 ভাগের 7 ভাগ মিল্ক, তাহলে 10 ভাগের মধ্যে কয় ভাগ ওয়াটার? 10 ভাগের মধ্যে 3 ভাগ ওয়াটার। তারপরে যদি না বুঝেন কোনো সমস্যা নাই, টান দেন, ওয়াটার বের করবেন, তাহলে ওয়াটারের অনুপাত 3 উপরে, নিচে অনুপাতের যোগফল 7 আর 3 10 ইনটু মোট পরিমাণ হলো x, এই যে 3x/10, এটা হলো ওয়াটার। তাহলে প্রথম পাত্রে অ্যানালাইসিস করে ফেলছি যে প্রথম পাত্রে কতটুকু মিল্ক ছিল, কতটুকু ওয়াটার ছিল, সেটা বের করে ফেলছি। এবার দ্বিতীয় পাত্রে, দ্বিতীয় পাত্রেও তো x লিটার পরিমাণ মোট আছে, পাত্রের আয়তন সমান। তাহলে দ্বিতীয় পাত্রে কি করলাম? দ্বিতীয় পাত্রে মিল্ক ইস টু ওয়াটার কত দেওয়া আছে? দ্বিতীয় পাত্রের মিল্ক ইস টু ওয়াটার ছিল হচ্ছে কত দেখেন তো, 5:3। তাহলে মিল্ক হলো 5, ওয়াটার হলো 3। তাহলে এখানে মিল্ক কতটুকু ছিল? মিল্ক ছিল, মিল্ক বের করবো, তাহলে মিল্ক উপরে যেটা বের করতে হয়, এই x লিটারের মধ্যে কতটুকু মিল্ক ছিল, কতটুকু ওয়াটার ছিল সেটা বের করছি। তাহলে মিল্ক হলো, মিল্ক বের করবো, তাহলে মিল্ক উপরে এই যে 5 উপরে, নিচে হচ্ছে অনুপাতের যোগফল 5 আর 3 8 ইনটু মোট পরিমাণ হলো x, তাহলে 5x/8। তাহলে মিল্ক হলো 5x/8, এতটুকু পরিমাণ মিল্ক ছিল 5x/8। তাহলে ওয়াটার কতটুকু ছিল? ওয়াটার ছিল 3x/8। কিভাবে 3x/8? 8 ভাগের 5 ভাগ হলো মিল্ক, তাহলে 8 ভাগের 5 ভাগ যদি মিল্ক হয় তাহলে 8 ভাগের আর কয় ভাগ বাকি আছে? 3 ভাগ। আর না বুঝলে ওই যে মুছে দেন, ওয়াটার বের করবেন, তাহলে ওয়াটারের অনুপাত উপরে, ওয়াটার হচ্ছে 3, তাহলে 3 উপরে, নিচে অনুপাতের যোগফল 5 আর 3 8 ইনটু মোট পরিমাণ x, ওকে। তাহলে 5x/8, এটা হলো ওয়াটার। তাহলে আমরা কি করলাম? অ্যানালাইসিস করে ফেললাম, অ্যানালাইসিস করে বললাম এখানে কতটুকু পানি দুধ ছিল, এখানে কতটুকু পানি দুধ ছিল, অ্যানালাইসিস হয়ে গেছে। এবার এই দুইটাকে যদি এক পাত্রে ঢেলে দিব, একটা বড় পাত্রে, কি করবেন? এইখান থেকে এগুলো সব ঢেলে দিবেন, এখান থেকে সব এগুলো ঢেলে দিবেন। এই নতুন পাত্রে মিল্ক ইস টু ওয়াটার কত? তাহলে আমরা কি করব? তাহলে যেহেতু সব কিছু এক পাত্রে চলে যাবে, তাহলে এই পানি আর এই পানি এক জায়গায় হয়ে যাবে, এই দুধ আর এই দুধ এক জায়গায় হয়ে যাবে। তাহলে দেখবো এখন মোট পানি কত, মোট দুধ কত। ঠিক আছে, তাহলে টোটাল ওয়াটার নতুন পাত্রে, নতুন পাত্রে, নতুন পাত্রে, হ্যাঁ, টোটাল ওয়াটার কত? টোটাল ওয়াটার, টোটাল মিল্ক, আগে মিল্ক বের করি। মিল্ক প্রথম পাত্র ছিল 7x/10, দ্বিতীয় পাত্র ছিল 5x/8, লসাগু হচ্ছে 40, হ্যাঁ 40, 4 10 40, 4 7 28, 28x প্লাস 5 8 40, 5 5 25x, 28 আর 25 কত হয়? 53, 53x বাই কত? 40। তাহলে টোটাল কি বের করলাম? মিল্ক বের করলাম হচ্ছে এত। এখন টোটাল ওয়াটার, এই যে এটা লিখি, হ্যাঁ, টোটাল ওয়াটার
তাহলে টোটাল ওয়াটার এখানে হচ্ছে 3x/10 প্লাস ওখানে কত, এই যে 3x/8, লসাগু হচ্ছে 40। তাহলে এখানে থাকে 4 3 4 12x, এখানে থাকছে হচ্ছে কত 5 3 5 15x, 12 আর 15 কত 27, 27x 27x/40। আচ্ছা, তার মানে এই মিল্কের পরিমাণ হচ্ছে, সরি ওয়াটারের পরিমাণ হচ্ছে 27x/40। এখন আমাকে কি বের করতে হচ্ছে, পানি এবং দুধের অনুপাত, নাকি দুধ এবং পানির অনুপাত, দুধ এবং পানির অনুপাত নতুন পাত্রে, দুধ এবং পানির অনুপাত মানে হচ্ছে দুধ বাই পানি। তাহলে নতুন পাত্রে মিল্ক ইস টু ওয়াটার ইজ ইকুয়াল টু, মিল্ক যাবে উপরে নিচে ওয়াটার, মিল্ক কত এই যে 53x/40, 53x/40, হ্যাঁ নিচে হচ্ছে কত ওয়াটার, কত ওয়াটার হচ্ছে 27x/40। তাহলে 53x/40 ইনটু 40 যাবে উপরে, নিচে হচ্ছে 27x, এই x আর x ক্যান্সেল, এই 40 আর 40 ক্যান্সেল, 53/27। তাহলে উত্তর হচ্ছে, তাহলে মিল্ক ইস টু ওয়াটার ইজ ইকুয়াল টু কত 53/27, মিল্ক ইস টু ওয়াটার ইজ ইকুয়াল টু 53:27। আশা করি বুঝছেন সবাই। এই হলো অঙ্ক। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে রিটেন পরীক্ষার অঙ্ক, ব্যাংকে অনেকবার আসছে, ব্যাংকে বাংলাদেশ ব্যাংক বলেন, বিভিন্ন সিনিয়র অফিসার বলেন, ক্যাশ বলেন, বিভিন্ন পরীক্ষাতে আসছে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। আপনাদের সাথে আবার দেখা হবে আমার হচ্ছে পরশুদিন অনুপাত সমানুপাত শেষ করে দিব। হ্যাঁ, শেষ করে দিয়ে আমরা শুরু করবো লাভ ক্ষতি পরশুদিন একটা টাইপ করে দিব, চেষ্টা করবো। হ্যাঁ, আর আপনাদের পরীক্ষা হবে শতকরা এবং অনুপাত সমানুপাত, দুইটা চ্যাপ্টার একসাথে। আবার বলছি, শতকরা এবং অনুপাত সমানুপাত একসাথে পরীক্ষা হবে, শতকরা প্লাস অনুপাত সমানুপাত। পরীক্ষাগুলো দিবেন এবং সৎভাবে দিবেন, প্লিজ পরীক্ষাগুলো দিবেন এবং সৎভাবে দিবেন, অসৎভাবে দিবেন না। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ। আচ্ছা, নিউ ক্লাস মানে হচ্ছে মানে মানসিক দক্ষতা এবং ব্যাংক দুটো একসাথে করে দিব। মানসিক দক্ষতা প্রিলি রিটেন কভার করে দিব, মানসিক দক্ষতার গণিতের সাথে রিলেটেড যেটুকু আমি সিলেবাস দিয়ে দিব, সমস্যা নেই, মানে কোর্স প্ল্যান দিয়ে দিব। আর ব্যাংকের হচ্ছে ওই 8টা টপিক, ওই 8টা টপিক কিন্তু আমার মানসিক দক্ষতাতেও আছে, এই জন্য এমন ভাবে করে দিব যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নেবে ওদের জন্য হয়ে যায় রিটেন প্রি, আর মানসিক দক্ষতার জন্য রিটেন প্রি হয়ে যায়। চেষ্টা করবো ভাই ভালো করে দেওয়ার, ট্রাস্ট ফিল করতে পারেন আমার উপর, ট্রাস্ট রাখতে পারেন, ভালো হবে, খারাপ কিছু হবে না। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ।